হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? হ্যাঁ, এই যে তাসফিয়া বলতেছে, হোয়ার আর ইউ স্যার? আই এম হিয়ার। রাজিবুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। প্রেমা, ওয়ালাইকুম আসসালাম। মাহির, ওয়ালাইকুম আসসালাম। পার্থ, আদাব। তিশা, মুর্শেদা আছে, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি বিশ্বাস, আদাব। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাল, আমি চুল কাটাই ফেলছি। চুল বেশি বড় হয়ে যাচ্ছিল, একটু ঝামেলা লাগতেছিল। গরম পড়তেছে তো, খুবই ঝামেলা। জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সাকিব হাসান, মোহসিনা, ফুয়াদ, সাফিনা, ওকে। তো তোমাদের রমজান মাস কেমন কাটছে? রমজানে পড়াশোনা কেমন হচ্ছে? একটু টুকটাক জানাতে পারো, কারণ রমজান মাসটা কিন্তু অনেক দিক থেকেই, মানে একে তো আমাদের, ধরো ধর্মীয় দিক থেকে হচ্ছে আমরা ইবাদত করার একটা মাস এটা। পাশাপাশি ছাত্র হিসেবে তোমাদের কিন্তু এখানে একটা ভিন্নভাবে বেশি পড়াশোনা করার মাস। আমি জানি না এখনো তোমাদের স্কুল চলতেছে কিনা। যদি স্কুল নিয়মিত চলে তাহলে তো একটু সমস্যা, কারণ স্কুলে চলে গেলে হচ্ছে এখানে আসতে পারো না, আবার ক্লাস থাকলে পড়াশোনা করা যায় না। তবে যেহেতু নর্মালি আমাদের সময় সব সময় স্কুলটা হচ্ছে রমজান মাসে পুরো এক মাসে বন্ধ থাকতো, তো এটা হচ্ছে আমরা একটু ভিন্নভাবে কাজে লাগাইতাম, কারণ এই সময় নিজের মতো করে একটা মাস পড়া যাইতো। যে নিজের মতো করে পড়ে পড়ে অনেক সময় আমরা অনেক জমানো পড়াগুলো শেষ করতে পারতাম, এবং অনেক কিছু আগায় রাখতে পারতাম স্কুলের তুলনায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে কে যেন বলতেছে সুন্দর লাগতেছে। আমি তো সুন্দর মানুষ না, তাও কেমনে সুন্দর লাগে আল্লাহ জানে। জি, আফিফা বলছে পড়াশোনা ভালোই চলছে। হুম, হ্যাঁ, সাফিয়া বলছে স্কুল খোলা। স্কুল তো খোলা, এটা জানি। হয়তো চলতে পারে। আশরাফুল বলছে ভালো না কেন, তোমার কি বেশি বেশি রোজা লাগতেছে নাকি আশরাফুল? শিক্ষক থাকতে স্কুল লাগে না। হ্যাঁ মুস্তফা, কথা ঠিকই বলছো, কারণ আমরা তো আলটিমেটলি সব পড়াই দিচ্ছি। তারপরেও স্কুলে যাওয়া লাগে, যেহেতু স্কুলে ভর্তি আছো, যাওয়া তো লাগবেই, তাই না? এবং স্কুলের একটা ডিরেকশন তো দরকার হয়। স্কুলে অনেক অনেক স্কুলে অনেক সিনিয়র, অনেক ভালো ভালো টিচার আছেন, তাদের নির্দেশনাগুলো তোমাদের শোনা উচিত। তারা কি বলে, কিভাবে বলে, সেটাও শুনবা, আমাদেরটাও শুনবা। তারপরে দেখবা যে কোনটা তোমার কাছে বেশি ভালো মনে হলো। আমার এক এরকম একটা জায়গা থেকে এরকম একটা তথ্য পাইছিলাম, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সে বলছিল যে রাস্তাঘাটে যেই কাগজপাতি পড়ে থাকে, বা তুমি যাই পাও না কেন সেটাই পড়ো। পড়ার পর তোমার যদি মনে হয় জিনিসটা ভালো, তুমি সেটা গ্রহণ করো, ভালো না মনে হলে সেটা ফেলে দাও। তো সেটাই, স্কুল বন্ধ করেছে শিক্ষক ক্লাস করার জন্য। আবু সালেহিন, নাইস। কারণ রমজানে আমি জানি না স্কুলে আসলে কেমন ক্লাস হচ্ছে, অনেক সময় হয়তো বা। শামীম আক্তার বলছে জোস লাগছে, থ্যাংক ইউ। আপনার এফবি পেজের নামটা কি? আমার পেজের নাম হচ্ছে সরল কথক শাহিদিন। আমার নাম লিখলেই, সার্চ দিলে চলে আসবে হয়তোবা। বানানটা যদি ঠিক করে লিখতে পারো, SHAACDIN, হ্যাঁ লিখতে পারলে চলে আসবে। হ্যাঁ, স্কুলে রমজান মাসে আমার মনে হয় না যে খুব একটা ভালো ক্লাস হবে, কারণ না হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আজীবন একটা অভ্যাস ছিল স্কুলে রমজান মাসে বন্ধ থাকার, হঠাৎ করে ক্লাস হয়ে যাচ্ছে। আবার এমন অনেক স্কুলও আছে, আমি নিজে হচ্ছে ভুক্তভোগী, তো আমি তো একেবারে গ্রামে পড়াশোনা করেছি। আমার বাড়ির ঠিক পাশে যে স্কুলটা ছিল, স্কুলটা খুবই ভালো, কিন্তু ওই সময় আমার কাছে খুব ভালো মনে হতো। যখন আমি ঢাকায় এসে এইখানকার স্কুলগুলোর সাথে কম্পেয়ার করতে পারলাম, তখন দেখলাম যে অনেক সমস্যা থেকে যায়, অনেক পড়ানোর ক্ষেত্রে, তারপর নির্দেশনার ক্ষেত্রে, তারপরে সিস্টেম চালার ক্ষেত্রে অনেক জায়গায় হচ্ছে অনেক সময় অনেক কিছু পিছিয়ে থাকে। তো এই জায়গাতে দেখো তোমরা অনেক লাকি, কারণটা হচ্ছে ঢাকা থেকে আমরা তোমাদের পড়াতে পারতেছি। হ্যাঁ, আমার ইউটিউব এবং ফেসবুকের সেম নাম, সরল কথক শাহিদিন। সার্চ দিলে খুঁজে পাবা, অথবা আমার প্রোফাইলে যদি যাও, আমার প্রোফাইলে গেলে অ্যাবাউটের ভেতরে হচ্ছে লিংক পেয়ে যাবা, অথবা কখনো শেয়ারও করা আছে আমার প্রোফাইল থেকে, সেখান থেকেও পেয়ে যাবা। হ্যাঁ, আমার ভিডিও অনেকে দেখছে। হ্যাঁ, আমার ভিডিওগুলো আসলে তোমাদের বয়সী মানুষজন একটু কম দেখে। একটু যারা 18 বছরের বেশি, 20, 22, 24, 25 বছর, তারা একটু বেশি দেখে। বুঝতে পারছো? তো তোমরা দিন দিন বড় হচ্ছ, তখন দেখবা আমার কন্টেন্টগুলো তোমাদেরও ভালো লাগবে। আমরা একটু ডিপ কন্টেন্ট তো। তো তারপর তোমাদের যেহেতু আমি পড়াচ্ছি এবং বিভিন্ন পলিটিক্যাল বিষয়গুলো ধীরে ধীরে তোমাদের জানাচ্ছি, তোমাদেরও ধীরে ধীরে ভালো লাগবে। হ্যাঁ, বিশাল বলছে সমাজ নিয়ে একটু চিন্তিত ছিলাম, কিন্তু আপনি অনেক ভালো বোঝান, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো এই যে সুনাম করতেছে, সুনামগুলো হচ্ছে একটু ওয়াইডলি করতে হবে, যাতে সারা দেশের মানুষ দেখতে পারে যে আমি ভালো পড়াই, ঠিক আছে? কারণ আমি তোমাদের পড়াচ্ছি, উপকার পাচ্ছ, জানাইতে পারে মানুষকে। একটু বেশি বেশি সুনাম করে দিবা, যাতে মানুষজন বুঝতে পারে যে হ্যাঁ, শাহিদিন আসলে ভালো পড়ায়।
এবং এমন জায়গায় সুনাম করতে হবে যেখানে সবাই যাতে দেখে, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে আলোচনায় চলে যাই, কারণ এই অধ্যায়টার হচ্ছে আজকে যে পার্টটা পড়াবো প্রশ্ন মূলত এখান থেকে বেশি আসে। এবং এইবার পরীক্ষা যে হলো কয়দিন আগে, তোমরা হয়তো খেয়াল করছিলা পেজে আমরা কিছু ছবি শেয়ার করছিলাম যে আমি জাস্ট 20 দিনের মধ্যে মানে 10টা ক্লাসের মাধ্যমে এই বিজিএস এর একটা রিভিশন করাইছিলাম তোমাদের ইমিডিয়েট যারা এবার পরীক্ষা দিল, বুঝতে পারছো? এর আগে তো বিজিএস এখানে ছিল না, তোমরাও জানো। তো আমি যখন আসার পর ভাবলাম যে এদের একটা রিভিশন করাই, জাস্ট 10টা ক্লাসের মাধ্যমে আমি ফুল বইটা রিভিশন করাইছিলাম। এবং ওদের জন্য আমি 500 এমসিকিউ দিছিলাম, এবং 100 দিছিলাম হচ্ছে জ্ঞানমূলক, 100 দিছিলাম খ নাম্বার মানে অনুধাবন। তো এই জিনিসগুলা থেকে এবং কনসেপ্ট ক্লিয়ার করা থেকেই আমি দেখলাম যে পোলাপানের বহুত কমন পড়ে গেছে, এবং ওদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকার কারণে এবং ওই এমসিকিউ থেকে এবং হচ্ছে জ্ঞানমূলক অনুধাবন থেকে ওরা কেউ কেউ 30টার ভিতরে 30টাই হচ্ছে এমসিকিউ অ্যান্সার করতে পারছে, বুঝতে পারছো? সো মাত্র 10টা ক্লাসের মাধ্যমে। তো আর তোমাদের তো অনেক ক্লাস করাচ্ছি, বছরব্যাপী ক্লাস করাবো। সো আমার ভালো লাগবে তখনই যখন তোমরা মানে কোনো ধরনের সাজেশন ছাড়াই, সাজেশন বলতে ওই যে 500টা দিয়েছিলাম ওগুলো ছাড়াই জাস্ট ক্লাসের কনসেপ্ট নিয়ে তোমরা ফুল অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এখন 30টা 30টা করে দিতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, ওই ক্লাসগুলো ছিল হচ্ছে 2 ঘন্টা করে, 10টা ক্লাস, 16টা অধ্যায়, 2 ঘন্টা করে ক্লাস। এর মধ্য দিয়েই হচ্ছে ওদের কাভার করে দিয়েছিলাম। পোলাপানের বহুত কমন পড়ে গেছে, আমরা ওই ছবিটা শেয়ার করছিলাম যে আমাদের কি পরিমাণ কমন পড়ছে। তো এখান থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসছিল এবং এখান থেকেও যে এমসিকিউ আসছিল সেটাও হচ্ছে খুব আমি যেরকম দেখাইছিলাম ওইরকমই চলে আসছে। তো এখান থেকে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে আলোচনা চলে যাব তাহলে। কমেন্টটা হচ্ছে ওর অফ করে দেই। যাক, যারা যারা বলতেছো খুবই ভালো লাগে, সুনাম করতেছো, তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। বেশি বেশি সুনাম করো এবং আমার এই মানে ভালো পড়ানোর চারপাশে ছড়ায় দাও, ঠিক আছে? আর শুধু ছড়ায় দিলে হবে না, নিজের ভালো করে পড়তে হবে। অনেক সময় অনেক টিচার ভালো পড়ায়, বাট স্টুডেন্ট নিজের জায়গা থেকে এফোর্ট না দেওয়ার কারণে ওই ভালো পড়ানোর দিন শেষে হচ্ছে ভালো ফলাফল নিয়ে আসতে পারে না। সো স্টুডেন্টের পাশাপাশি টিচারের পাশাপাশি স্টুডেন্টকে পড়তে হবে। ধরো এই যে 2 হাত দিয়ে তালি দেই না, এক হাত যদি আমি খুব নড়াই আর এক হাত যদি না নিয়ে আসি জায়গা মতো, কখনোই তালি বাজবে না। সো আমার জায়গা থেকে আমি দিচ্ছি, তোমার জায়গা থেকে তুমি একটু ট্রাই করবা, দেখবা চমৎকার রেজাল্ট হয়ে যাচ্ছে। ওকে, আজকে হচ্ছে কি সরকারের অর্থ এবং ব্যাংক ব্যবস্থার পর্ব 2। আগের ক্লাসে হচ্ছে আমরা অর্থ ব্যবস্থা পড়িয়েছিলাম, সরকারের আয় এবং ব্যয় পড়িয়েছিলাম, যে সরকার কোন কোন জায়গা থেকে আয় করে এবং কোন কোন জায়গায় সে ব্যয় করে। এবং এইটা পড়াতে গিয়ে অর্থ বুঝাইছিলাম তোমাদের যে অর্থ জিনিসটা কি, সেখানে মূল্যস্ফীতির ব্যাপারটা তোমাদের ছোট্ট করে একটু দেখিয়েছিলাম। তারপর হচ্ছে অর্থ কিভাবে তার মানে যাত্রা শুরু করলো, কোত্থেকে আসলো সেটা একটু দেখিয়েছিলাম বেসিকটা ক্লিয়ার করার জন্য। আজকে হচ্ছে আমরা ব্যাংকের ধারণা জানবো, যে আসলে ব্যাংক ব্যবস্থাটা মানে সরকারের 2টা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা আছে টাকা পয়সা রিলেটেড। একটা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা আর একটা হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা। দুইটার সাথে কিন্তু রিলেটেড। যে দেশে ব্যাংক ব্যবস্থাপনা খুবই চমৎকার হবে, খুব সুন্দর হবে, সে দেশে অর্থ ব্যবস্থাপনা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আবার তুমি উল্টা দিকে বলতে পারো যে কোনো দেশে অর্থ ব্যবস্থা খুবই ভালো থাকলে ব্যাংক ব্যবস্থাও সুন্দর করে চলে। তার মানে 2টা ব্যবস্থা যদি সুন্দর করে চলে তাহলে একটা দেশ খুব দ্রুত সামনে আগায় যাবে। রেল লাইনের 2টা ইয়ের মতো, 2টা লাইনের মতো, যে 2টা লাইন যদি সমান্তরাল ঠিকঠাক যায় রেল খুব আরামসে চলে যাবে। একটা একটা যদি এবড়ো থেবড়ো হয় ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছো? ব্যাংকের শ্রেণীবিভাগ জানবো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এগুলো একটু তুলনামূলক সহজ। হ্যাঁ, দারিদ্র্য বিমোচন এবং স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা। আমি জানি অনেকে তোমরা স্কুলে চলে গেছে বলে ক্লাসে উপস্থিতি কিছুটা কম, মানে একেবারে অর্ধেকে নেমে আসছে, অর্ধেকও না, অর্ধেকেরও কম চলে আসছে। এবং আশা করি যারা যারা হচ্ছে পরবর্তী সময় ক্লাসটা দেখবা, রেকর্ডেড দেখে নিবা, তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। মানে রেকর্ডেড ক্লাস দেখা মানে কিন্তু অনেক সময় আমরা তাড়াহুড়া করে টেনে টেনে দিয়ে দেখি, স্পিড বাড়ায় দেই অমুক তমুক করে। বাট তুমি যখন রেকর্ডেড ক্লাসটা দেখতেছো, যারা লাইভে দেখতেছো, তুমি যখন লাইভে ক্লাস দেখো তখন যেই ধরনের মেন্টালিটি নিয়ে বসো, সেম মেন্টালিটি নিয়ে তুমি রেকর্ডেড ক্লাসটাও দেখবা, দেখবা যে একই ধরনের আউটপুট পাচ্ছ। ওকে, আমরা ব্যাংকের ধারণাটা একটু দেখি। ব্যাংক হচ্ছে মূলত জনসাধারণের অর্থ গচ্ছিত রাখে। ব্যাংক জিনিসটা আসলে কি আমি যদি এক লাইনে তোমাদেরকে একটু বোঝাই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার কাছে প্রচুর টাকা আছে, আমার কাছে কোনো টাকা নাই। এই যে দুজনের ভিতরে টাকা থাকা না থাকার ব্যাপারটা, এখন তোমার এত এত টাকা তুমি তোমার কাছে রাখতে পারতেছো না, বা তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবে, ইনভেস্ট করার জায়গা পাচ্ছ না। চিন্তা করো, ব্যাপারটা এরকম।
তখন তুমি চিন্তা করলা যে এত এত টাকা আমার কাছে রাখার চাইতে এটা তো রিস্ক হয়ে যায়। আবার আমি চিন্তা করতেছি আমার তো টাকা দরকার, আমার একটু টাকা দরকার, আমার থেকে তো টাকা দিচ্ছে না, আমি তোমার কাছে টাকা চাইলাম, তুমি টাকা দিলা না, তুমি বিশ্বাস পাচ্ছ না যে এক্স্যাক্টলি আমার টাকা দিলে তুমি আমি আবার তোমাকে টাকা ফেরত দিতে পারবো কিনা, এরকম। এই যে দুইটা এরকম গ্যাপ, তখন কিছু মানুষ চিন্তা করলো ঠিক আছে এখানে হচ্ছে এমন কিছু করা যায় যে তখন তৃতীয় পক্ষ এসে এখানে একটা ব্যাংক স্থাপন করে, মানে মধ্যবর্তী একটা প্রতিষ্ঠান স্থাপন করে, যে প্রতিষ্ঠানটা বলে যাদের কাছে বেশি বেশি টাকা আছে তারা আমাদের কাছে টাকা জমা রাখেন, এর বিনিময়ে আপনাদেরকে আমি লাভ দেব। ব্যাংক এই কথা বলে টাকা নেয় যে আপনি ইনভেস্ট করতে পারতেছেন না, আপনি আমাকে দেন, আমি আপনার হয়ে এই টাকাটা আমি ইনভেস্ট করব, সেই টাকা থেকে যে লাভ আসবে সেই লাভ থেকে আপনাকেও একটা পার্সেন্টেজ আমি শেয়ার করব। বুঝতে পারছো? মানে অনেকটা এরকম যে আমার একটা দোকান আছে, সেই দোকানে তুমি 1 লাখ টাকা দিলা, আমি ব্যবসা করার পরে এখান থেকে 20,000 টাকা লাভ করছি, তোমাকে এখানে 5,000 টাকা দিলাম। তার মানে তুমি 1 লাখ টাকা তো তুমি পাইলাই, সাথে 5,000 টাকা তুমি বেশি পাইলা। এরকম একটা জায়গা থেকে মূলত ব্যাংকের যাত্রাটা শুরু। এবং ওই ব্যাংক তখন কি করলো, যাদের যাদের কাছে বেশি বেশি টাকা আছে তাদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করতে থাকলো। তাদেরকে বললো যে এখানে টাকা দিলে আপনি প্রতি বছরে এই টাকার উপরে 10% হচ্ছে লাভ পাবেন, আপনি 15% লাভ পাবেন, আপনি 7% লাভ পাবেন, এগুলো বলে বলে মানুষজনের কাছ থেকে টাকা সংগ্রহ করতে। মানুষজন দেখলো আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা আছে 5 লক্ষ টাকা, বাট আমি নিজে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারতেছি না, তাহলে আমি ব্যাংকে রেখে দেই, সেফলি আমি হচ্ছে এখান থেকে 10% করে হচ্ছে একটা লাভ আমি পাবো। এরকম একটা চিন্তা ভাবনা করে মানুষ বললো রেখে দিল 5 লাখ। ব্যাংক হচ্ছে টাকাটা তোমার কাছ থেকে প্রথমে নিল, এবার সে বলবে যে কার কার টাকা দরকার, কে কে টাকার অভাবে ইনভেস্ট করতে পারতেছেন না, ব্যবসা চালাতে পারতেছেন না। তখন আমি বলবো ভাই ভাই আমার তো টাকা পয়সা নাই, হ্যাঁ আমার কিছু টাকা দেন। তখন আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক আমাকে বললো ঠিক আছে তোমাকে আমি টাকা দেবো, কিন্তু তুমি যে টাকা নিয়ে আমাকে টাকা ফেরত দিবা এর নিশ্চয়তা কি? তখন আমার কোনো সম্পদ আছে কিনা সেটা ব্যাংকে দেখাতে হচ্ছে। তখন আমি ব্যাংকে বললাম যে হ্যাঁ টাকা তো ফেরত দিব, ফেরত না দিলে এই যে দেখেন আমার 10% একটা জমি আছে, জমির দলিলটা হচ্ছে আপনাদের কাছে রাখেন, রেখে আমাকে 2 লাখ টাকা দেন, যদি আমি কোনোদিন টাকা পরিশোধ করতে না পারি আপনি এই জমি বিক্রি করে টাকাটা নিয়ে নিন। এটার নাম হচ্ছে জামানত। বুঝতে পারছো? তার মানে আমি আমার সম্পদটাকে তাদের কাছে জামানত রাখলাম, ওই সম্পদটা কিন্তু আমি ব্যবহার করতেছি, তাদেরকে দিয়ে দিচ্ছি না, বাট সম্পদের কাগজটা তাকে দিলাম যাতে সে পরবর্তী সময় আমি টাকা ফেরত না দিলে এই মানে জমিটা বিক্রি করে টাকা নিতে পারে। বুঝতে পারছো? এখন আমি তো নিশ্চিত যে হ্যাঁ আমার এই সম্পদ তো আমারই থাকবে এবং আমি এর টাকাটা অবশ্যই পরিশোধ করে দিব, পরিশোধ করে দেওয়ার পর আমি আমার সম্পদের কাগজটা উঠায় নিয়ে আসবো। তখন আমি এখান থেকে টাকা নিলাম, ব্যাংক আমাকে বললো ঠিক আছে টাকা তো নিচ্ছেন, তাহলে আমার লাভটা কোথায়? আমার লাভ হচ্ছে আপনি এই টাকার উপরে 20% করে লাভ আমাকে দিবেন বছর শেষে। দেখো তোমার কাছ থেকে ব্যাংক টাকাটা জমা রাখলো 5 লাখ টাকা জমা রেখে তোমাকে দিচ্ছে 10% লাভ, আর ব্যাংক আমাকে ঋণ দিল, ঋণ দেওয়ার পর আমার কাছ থেকে সে ফেরত নিচ্ছে 20%, তাহলে কত পার্সেন্ট বেশি নিল? 10% বেশি নিছে। এই 10% বেশিটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। বুঝতে পারছো? তো ব্যাংক হচ্ছে মূলত এইভাবে তার কাজ শুরু করলো এবং এর পরবর্তী সময় ব্যাংক বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসে। এই যে মানুষের কাছ থেকে টাকা জমা রাখতেছে এটা বিভিন্ন লেভেলে নিয়ে যায়, শুধুমাত্র এই জায়গায় চলে যায় না, সে মানুষের টাকার বা অর্থের নিরাপত্তা দেয়। একজন বলতেছে ঠিক আছে আমি কোনো ইনভেস্টমেন্ট কিছু করবো না, আমি টাকাটা জাস্ট জমা রাখবো, যে টাকাটা আমার এখানে থাকবে, যে কোনো সময় তুলে নিব, কারণ আমার ঘরে থাকলে চুরি হয়ে যেতে পারে। তখন ব্যাংক বলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমাদের এখানে টাকাটা আপনি জমা রাখেন, জমা রেখে দিছে। এইরকম ভাবে হচ্ছে ব্যাংক তার কার্যগুলো করে শুরু করে। এখানে দেখি আমরা একটু, যে বলছে সঞ্চয়কারীকে মুনাফা দেয়, মানে যে ব্যাংকে টাকা রাখছে তাকে মুনাফা দেয়, গচ্ছিত সম্পদ হতে ঋণ প্রদান করে অর্থনীতিকে সচল রাখে। এই যে দেখো সারা দেশের মানুষজন, মনে করো যে অনেক মানুষ ব্যাংকে তাদের টাকাগুলো গচ্ছিত রাখলো, ব্যাংকে টাকা হয়ে গেছে কয়েক কোটি টাকা, তখন এই টাকা থেকে ব্যাংক কি করবে? ঋণ প্রদান করবে, ঋণ প্রদান করে অর্থনীতিকে সচল রাখবে। অনেকেই ঋণ নেওয়ার পর তার একটা দোকান শুরু করে, ঋণ নেওয়ার পর একটা গাড়ি কিনে বিভিন্ন কাজ পাস করে, সো অর্থনীতি সচল থাকে। ঋণ দিয়ে ব্যাংক কি করে? সুদ গ্রহণ করে। ওই যে একটু আগে যেটা বললাম, গচ্ছিত সম্পদের সুদ এবং ঋণের পার্থক্য হলো ব্যাংকের মুনাফা। উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে ব্যাংক সমূহকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে ব্যাংকের যে মূল কাজ সেটা কিন্তু বুঝতে পারলাম, যে মানুষের টাকা জমা রাখে এবং ওই জমাকৃত টাকা থেকে আবার কিছু মানুষকে ঋণ দেয়, এটা হচ্ছে মূল কাজ। এখন এই কাজটা করার মধ্য দিয়ে ব্যাংক কিছু মেইন উদ্দেশ্য স্থাপন করে, যে কোন ব্যাংক কোন জায়গায় বেশি প্রায়োরিটি দিবে। কেউ হয়তো বা শুধুমাত্র দরিদ্র মানুষকে ঋণ দিবে, এটা তার প্রায়োরিটি।
কেউ বলে যে না আমি শুধুমাত্র যারা শিল্পপতি তাদেরকে ঋণ দেব। আবার কেউ বলছে না আমি আসলে কারোর ঋণ দিব না, সারা দেশের ভিতরে যে এই ব্যাংকগুলো কাজ করতেছে এদের দেখভাল করা লাগবে আমার। সো এই দেখো 3 ধরনের কার্যক্রম, মানে 3 ধরনের উদ্দেশ্য নিয়ে কাজ কিন্তু মূলত একটাই, বাট উদ্দেশ্য ভিন্ন ভিন্ন রকম। মানে ব্যাপারটা এরকম যে আমি মানে 3 জনই মনে করো সাইকেল চালাচ্ছি, কিন্তু একজন যাবে মতিঝিল, একজন যাবে বনানী, আর একজন যাবে উত্তরায়, ঠিক আছে? তো এই গুলশান থেকে তাদের দূরত্ব অনুযায়ী কিন্তু তাদের গতি, রাস্তা আলাদা হবে, কিন্তু কাজটা কি? কাজটা সাইকেল চালানো, তাই না? তো ব্যাংকের কাজটা যেটা সেটাই, বাট উদ্দেশ্য 3 রকম। এই জন্য 3 রকম ব্যাংক হয়, ঠিক আছে? আর ব্যাংক হচ্ছে মূলত ঋণের কারবারি। হ্যাঁ, এটা এমসিকিউতে কিন্তু আসে, ঋণের কারবারি ব্যাংকে বলা হয়। তার মানে দেখো, ঋণ গ্রহীতার নিকট থেকে ব্যাংক যে সুদ নেয়, আর ঋণ গ্রহীতাদের সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয়, এই দুটো থেকে মাইনাস করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। ওই যে আমি একটু আগে বুঝাইলাম যে তুমি টাকা জমা রাখছো, সরি আমি ঋণ নিছি, আমি দিলাম 20% সুদ, আর তুমি টাকা জমা রাখছো, তুমি পাচ্ছ 10%। তাহলে এটা মাইনাস করলে হচ্ছে 10%, তাহলে ব্যাংকের লাভ হচ্ছে 10%। বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাংকের অবস্থা। আমরা এরপর একটু যাই, শ্রেণী বিভাগটা দেখো। একটু আগে বললাম উদ্দেশ্য এবং কার্যাবলীর ভিত্তিতে ব্যাংক হচ্ছে 3 প্রকার, মানে 3 ধরনের ব্যাংক হয়ে থাকে। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এটা হচ্ছে মূলত সরকারের ব্যাংক। হ্যাঁ, একটু পরে আমরা বিস্তারিত জানবো। এটা মূলত সরকারের ব্যাংক, দেশে একটাই থাকে, এবং এই ব্যাংকটা মূলত দেশের যে আর্থিক কার্যাবলী যেগুলো চলছে, অর্থ ব্যবস্থার যা কিছু চলছে সবকিছুই মূলত এই ব্যাংকটা নিয়ন্ত্রণ করে থাকে। এর কার্যক্রম সরাসরি জনগণের সাথে না, এর কার্যক্রম হচ্ছে অন্যান্য ব্যাংকের সাথে। বুঝতে পারছো? একটু পরে বিস্তারিত জানবো আমরা। আর এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে তারা নিজেরা হচ্ছে মুনাফা করবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তারা বাণিজ্যিক উদ্দেশ্যে আসছে, মানে এদের মূল টার্গেটই ওই যে 2 সুদের মাঝখান থেকে যে লাভটা হবে সেই লাভটা দিয়ে তারা চলাফেরা করবে। হ্যাঁ, সো এই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এরা মূলত সরাসরি গ্রাহকের সাথে ডিল করে, মানুষের সাথে ডিল করে, এবং বড় বড় ধরো ব্যবসায়ী আছে, যারা যারা অর্থনৈতিক কাজের সাথে জড়িত, এদের প্রত্যেকের সাথে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কাজ। আমরা আশপাশে তাকাইলে যে ব্যাংকগুলো আমরা দেখতে পাই সবগুলো মানে বেশিরভাগই হচ্ছে এই বাণিজ্যিক ব্যাংকের ক্যাটাগরিভুক্ত। আমার চোখ বন্ধ করলে তোমার মাথায় কি আসে? সোনালী ব্যাংকের নাম চলে আসে, তাই না? অগ্রণী ব্যাংকের নাম চলে আসে, ইস্টার্ন ব্যাংকের নাম চলে আসে, ব্যাংক এশিয়ার নাম চলে আসে, ব্র্যাক ব্যাংকের নাম চলে আসে। এগুলো সবই হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংক। আরেকটা হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এদের মেন উদ্দেশ্যটা হচ্ছে দরিদ্র মানুষ, এদের মেন উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মানুষের আর্থিক অবস্থার একটা পরিবর্তন নিয়ে আসার জন্য এরা কাজ করে। এরাও ব্যাংকিং করে। এই দেখো, একটু আগে বলছিলাম বাণিজ্যিক ব্যাংক মূলত কি, ব্যবসায়ী বা শিল্পপতি, এদের হচ্ছে ঋণ দেয় যারা স্বাবলম্বী এবং যারা হচ্ছে জামানত রাখতে পারে। ওই যে বললাম যে আমি যে ঋণ নিব ব্যাংক থেকে, ব্যাংক তো বিশ্বাস করতে পারতেছে না আমি ঋণ ফেরত দেবো কিনা, তাই না? তো সেক্ষেত্রে আমার কি করতে হয়েছে, আমি হচ্ছে ওই যে আমার যে জমিটা ছিল বা বাড়িটা ছিল, সেই বাড়ির কাগজ জমা দিয়ে, বা একটা গাড়ি ছিল, গাড়ির কাগজ জমা দিয়ে ঋণ নিছি, যাতে ব্যাংক আমাকে ধরতে পারে পরবর্তী সময়ে। এখন মনে করো একটা মানুষের বাড়িও নাই, গাড়িও নাই, জমিও নাই, কিছুই নাই, একেবারে নিঃস্ব। এখন সে তার অবস্থার পরিবর্তন করার জন্য টাকা দরকার, তাকে কে টাকা দেবে? বাণিজ্যিক ব্যাংক তো বলছে যে আমি তাকেই টাকা দেবো যে জামানত দিবে, নিশ্চয়তা পাবো তার। এই ক্ষেত্রে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান আসছে, তারা বলছে না, এই সমস্ত দরিদ্র মানুষ যেন আর্থিক একটা অবস্থার পরিবর্তন করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এদেরকে টাকা দেবো, কোনো ধরনের জামানত নিব না, তবে এই ঋণের পরিমাণটা হবে ক্ষুদ্র। বুঝতে পারছো? ধরো বাণিজ্যিক ওরা টাকা দেয়, মনে করো 1 কোটি টাকা ঋণ দিচ্ছে, 1 কোটি টাকা, আর বিশেষ আর্থিক প্রতিষ্ঠান টাকা দিয়ে 50,000 বা 1 লাখ, সর্বোচ্চ 2 লাখ, মানে আগে আরো কম দিত, ইদানিং এটা বাড়ছে। ক্ষুদ্র ক্ষুদ্র মানে ব্যাপারটা এরকম, যদি ও টাকা আমাকে ফেরত দিতে না পারে, আমার যাতে বড় কোনো ক্ষতি না হয়ে যায়। এবং এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো একটা বিশেষ ব্যাপার হচ্ছে, ওরা শুধু ঋণ দেয় না। আমি এই ব্যাপারটা একটু বেশি জানি, কারণটা হচ্ছে আমি যখন মাস্টার্সে থাকতে, সরি আমি অনার্সের ফাইনাল ইয়ারে থাকতে যে ফিল্ড ওয়ার্কটা করছিলাম, তখন আমার কাজ পড়ছিল হচ্ছে আশা ব্যাংকের সাথে। আশা ব্যাংক এরা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ের দরিদ্র মানুষদেরকে হচ্ছে মানে ক্ষুদ্র ঋণ দেয়।
তো আমার ফিল্ড ওয়ার্কটা এদের সাথে ছিল, আমি 6 মাস এদের সাথে ছিলাম এবং হচ্ছে বিভিন্ন মানে দরিদ্র পীড়িত এলাকাতে গিয়ে তারা কিভাবে ঋণ দিচ্ছে, কিভাবে সেই ঋণ সেখান থেকে সংগ্রহ করছে, তারা সেই ঋণটা কাজে লাগাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মনিটরিং করেছে এবং সেটা পরবর্তী আমার রিসার্চ পেপারে হচ্ছে যুক্ত করি। তো তখন আমি দেখতাম যে শুধু ঋণ দেয় না, ঋণ দেওয়ার পর ওই ব্যাংকের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু মানুষ সার্বক্ষণিক মনিটরিং করে যে টাকাটা নিয়ে সে ঠিকঠাক কাজে লাগাচ্ছে কিনা। অনেক সময় এমনও করে যে একজন ঋণ নিতে আসছে, সে বলছে ভাই আমি একটা অটো গাড়ি কিনতে চাই, অটো রিক্সা কিনে আমি আমার ভাগ্যের পরিবর্তন করব। তখন তার হাতে সরাসরি টাকা না দিয়ে, কারণ টাকা নিলে সে নাও কিনতে পারে, টাকা না দিয়ে মানুষজন তার সাথে দোকানে গিয়ে তাকে একটা অটো কিনে দিয়ে টাকাটা পরিশোধ করছে। তার মানে টাকা অটোটা কিনে দেওয়া হলো। মনিটরিংটা এই লেভেলের। এবং তারপর প্রতি সপ্তাহে সপ্তাহে তার খোঁজ নেওয়া, কি অটো ঠিকঠাক চলতেছে, হ্যাঁ তাহলে প্রতি সপ্তাহে সপ্তাহে যা ইনকাম করতেছো সেখান থেকে একটা কিস্তি তুমি চালায় যাও। বুঝতে পারছো? তো এইভাবে বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো দারিদ্র মানুষের মানে অবস্থা পরিবর্তনের জন্য কাজ করে। এই হচ্ছে 3 প্রকার ব্যাংক। এবার আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে একটু টুকটাক আলোচনা করি। কেন্দ্রীয় ব্যাংকটা হচ্ছে মূলত, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই যে এখানে ছবিটা দেখো, মতিঝিলের এই যে যে অনেক লম্বা, এটাকে 26 তলা সম্ভবত, আর এই যে পাশের এই দুইটাই হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের অফিস। মতিঝিলে গেলে তোমরা দেখতে পারবা। তাহলে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে সকল ব্যাংকের ব্যাংক। এমসিকিউতে আসে সকল ব্যাংকের ব্যাংক কোনটা? বাংলাদেশ ব্যাংক। কারণটা কি? কারণটা হচ্ছে অন্যান্য ব্যাংক কি করছে, একটু আগে দেখলাম যে তোমার কাছে অনেক টাকা আছে, তুমি ব্যাংকে টাকা জমা রাখছো, তাই না? এবং সেই টাকা থেকে ব্যাংক আমাকে ঋণ দিছে। তাহলে বাংলাদেশ ব্যাংকে যেহেতু সকল ব্যাংকের ব্যাংক বলা হচ্ছে, তার মানে বাংলাদেশ ব্যাংকের গ্রাহক হচ্ছে কারা? সাধারণ মানুষ না, অন্যান্য ব্যাংকগুলা। বুঝতে পারছো? তার মানে বাংলাদেশ ব্যাংকে আরো যে অন্যান্য ব্যাংক বাংলাদেশ আছে, ওরা এখানে টাকা জমা রাখে। এবং কোনো ব্যাংক যখন বিপদে পড়ে যায়, যে হঠাৎ করে দেখছে ব্যাংক তার কাছে টাকা পয়সা নাই, একটু ঝামেলায় পড়ছে, তখন বাংলাদেশ ব্যাংক থেকে সে ঋণ নেয়। তার মানে বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের ব্যাংক। বুঝতে পারছো? ও হচ্ছে সাধারণ মানুষের ব্যাংক না, এই জন্য এটাকে বলা হয় ব্যাংকের ব্যাংক। এটা হচ্ছে সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক। যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকই হচ্ছে সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা, আমি আগের ক্লাসে কিন্তু বলছিলাম যে মুদ্রা ব্যবস্থা, অর্থবাজার এবং অন্যান্য ব্যাংক সমূহকে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। মনে করো ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানুষের কাছে প্রচুর টাকা চলে আসছে। ওই যে তোমাকে একটু বলছিলাম একদিন, মানে আগের ক্লাসে তোমাদের, যে একদিন ঘুম থেকে উঠে দেখলা তোমার পকেটে 2 লাখ টাকা, তোমার আম্মুর কাছেও টাকা, আব্বুর কাছেও টাকা। তখন তো বাজারে যায় দেখবা যে কেউ কিছু বিক্রি করতেছে না। এই অবস্থাটাকে বলা হয় মুদ্রাস্ফীতি, মানে প্রচুর টাকা মানুষের কাছে চলে আসছে। যদি কল্পনা করো এটা কিভাবে হয়, সেটা তোমরা আস্তে আস্তে এমনিতেই বুঝতে পারবা। কল্পনা করো যদি এমন ঘটে যায় যে ব্যাংক প্রচুর পরিমাণে ঋণ দিয়ে ফেলছে, অন্যান্য ব্যাংক, মানুষের কাছে হাতে হাতে প্রচুর টাকা চলে গেছে। তো হাতে হাতে প্রচুর টাকা গেলে কিন্তু ওই যে মুদ্রাস্ফীতির অবস্থা চলে আসবে, সবার কাছে টাকা, তখন টাকার কোনো ভ্যালু থাকবে না, তাই না? তখন এই অবস্থাটাকে তো কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কে করবে? কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক। কিভাবে করবে? তখন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলবে যে দেশের অবস্থা খুব একটা ভালো না, আমরা রিসার্চ করে দেখলাম, বাংলাদেশ ব্যাংক রিসার্চ টিম আছে, তারা রিসার্চ করে দেখবে যে মানুষের হাত থেকে টাকাটা কমাইতে হবে। মনে করো আমার হাতে 1 লাখ টাকা আছে, এটা কমায় 20,000 নামায় নিয়ে আসতে হবে। এখন এর উপায়টা কি? তখন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ঘোষণা দেওয়া হবে। কিছুদিন আগে দেখো, এই যে কয়েকদিন আগেই পত্রপত্রিকা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কিন্তু ঘোষণা দিচ্ছে যে টাকা জমা রাখলে বা ডিপিএস করলে মুনাফার রেট অনেক বেশি দিবে। 15% পর্যন্ত নেই, কত পার্সেন্ট পর্যন্ত যাচ্ছিল। মানে তুমি যদি টাকা জমা রাখো অনেক বেশি তুমি লাভ পাবা। তো বাণিজ্যিক ব্যাংকগুলো ঘোষণা করবে যে অনেক বেশি লাভ দেওয়া হবে, সো আপনারা টাকা জমা রাখেন। তো এইটা শুনে আমি দেখবো যে আরে আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি রাখলেই তো 1-2 বছর পরে অনেক টাকা ফেরত পাচ্ছি। তখন আমি কি করব? টাকাটা আমি ব্যাংকে জমা রাখবো। তার মানে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু মোটামুটি মুদ্রাস্ফীতি চলতেছে 9%, 10%-এর মতো। তো সরকার তো চাইবেই যে টাকাটা মানুষের হাত থেকে টাকাটা কমায় আনতে। এই জন্য হচ্ছে ব্যাংকগুলা বলতেছে যে আমরা অনেক মুনাফা দিব, আমাদের কাছে টাকা জমা রাখেন। তো এই মুনাফার লোভে মানুষজন কি করবে? ব্যাংকে টাকা জমা রাখতে চাইবে। তখন যখন একটা বড় সংখ্যক মানুষ ব্যাংকে টাকাটা জমা রাখবে, তার মানে কি হাত থেকে টাকাটা কমে গেল,
আর হাতে যখন টাকা কমে যাবে তার মানে বাজারে টাকার পরিমাণ কম, তখন টাকার মান আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। বুঝতে পারছো? আবার এমন সময় অনেক সময় দেখা যায় যে টাকার পরিমাণ একদম কমে গেছে বাজারে, মানুষের হাতে টাকা যাওয়া দরকার, তখন আবার তখন মানে কেন্দ্রীয় ব্যাংক বলে দিবে যে এবার তোমরা মুনাফার রেটটা কমায় দাও, তাহলে মানুষ তার টাকাটা উঠায় ফেলবে, উঠায় তার হাতে হাতে আবার টাকা চলে যাবে। বুঝতে পারছো? এইভাবেই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন নির্দেশনা দেওয়ার মাধ্যমে দেশের যে মুদ্রার বাজার, মুদ্রার মান, সেটা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? এবং এই বাণিজ্যিক ব্যাংকগুলো কি পরিমাণ ঋণ দিতে পারবে, কি পরিমাণ দিতে পারবে না, এটাও নির্ধারণ করে। ওই যে যখন মনে করো মানুষের হাতে হাতে প্রচুর টাকা চলে আসছে, তখন শুধুমাত্র যে রেট বাড়ায় দিবে ব্যাপারটা এমন না, পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যাংক এটাও বলে দিবে যে তোমরা আর ঋণ দিতে পারবা না, সর্বোচ্চ 1 লাখ টাকা দিবা, এইভাবে বলে দিবে। বা তুমি মাসে একটা বেশি ঋণ দিতে পারবা না, যাতে মানুষের কাছে টাকা না যায়। বুঝতে পারছো? এখন যখন মনে করো যে তোমার হাতে 5 লক্ষ টাকা আছে, এখন আমার কাছে কোনো টাকা নাই, কিন্তু তোমার কাছে ওই টাকাটা অনেক বেশি, তোমার 5 লক্ষ টাকা লাগে না, তোমার লাগে মাত্র 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বেশি আছে, আমার কাছে টাকা নাই, আমি বললাম যে ব্যাংক থেকে ঋণ নেব, কিন্তু ব্যাংক বললো যে না, ঋণ দেওয়া যাবে না। তখন আমি ব্যাংকে ঋণ না পেয়ে আমি কার কাছে যাবো? তোমার কাছে, বন্ধু আমার কিছু টাকা ধার দেও। তখন তোমার কাছ থেকে টাকাটা আমার কাছে চলে আসলো, এই যে ব্যালেন্স হয়ে গেল, তাই না? তো এইভাবেই কখনো কখনো ঋণ নিয়ন্ত্রণ করে, কখনো রেট বাড়ায় দেয়। এইসব করার মাধ্যমে দেশের অন্যান্য ব্যাংকের তত্ত্বাবধান করে এবং দেশের যে মুদ্রা বাজার সেইটারও নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা প্রচলন করে, এই যে যে টাকা আমরা ইউজ করি, এইটার প্রচলন কেন্দ্রীয় ব্যাংকই করে থাকে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের যেই গভর্নর, ওনার সিগনেচার থাকে বেশিরভাগ টাকাতে। তো টাকা প্রচলন করার এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকে আছে, যে বর্তমান বাজারে কি পরিমাণ নোট থাকা দরকার, এগুলা হিসাবপাতি করে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপায় প্রচলন করে দেয়। সরকারের প্রতিনিধি এবং আর্থিক পরামর্শদাতা, এটা সরকারের প্রতিনিধি এবং সরকারের অর্থ ব্যবস্থা কেমন হবে কি না হবে সবকিছু সে পরামর্শ দিয়ে থাকে। এবার আমরা যাব বাণিজ্যিক ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংকটা মূলত লাভের উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে, একটু আগে বলছি যে বাণিজ্যের উদ্দেশ্যেই এটা করে। আমানত জমা রাখে এবং স্বল্প মেয়াদের ঋণ প্রদান করে, আমানত জমা রাখে এবং ঋণ প্রদান করে। বৈদেশিক বাণিজ্য মূলত এসব ব্যাংকের মাধ্যম হয়ে থাকে। এই দেখো চমৎকার একটা কাজ এটা, যে বৈদেশিক বাণিজ্য মূলত এইসব ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য, মনে করো তুমি কিছু একটা বিদেশ থেকে আমদানি করবা, অথবা তুমি কিছু একটা রপ্তানি করবা। তো এইটা করার সময় তুমি তো বিদেশের সাথে তোমার লেনদেন করতে হবে, বাট তোমার কাছে তো বিদেশি মুদ্রা নাই, তাই না? তোমার কাছে দেশীয় মুদ্রা। তো এই ক্ষেত্রে তুমি যে বিদেশি কোনো গ্রাহকের সাথে লেনদেনটা করবা, এটা সরাসরি গ্রাহকের সাথে হবে না, লেনদেনটা হবে ব্যাংকের মাধ্যমে। বুঝতে পারছো? তুমি ধরো পণ্য পাঠায় দিলা, পাঠায় দিয়ে তোমার এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলা, বা ব্যাংকের কথা বলে দিলা যে সোনালী ব্যাংকে টাকাটা পৌঁছায় দিতে হবে। তখন ওই গ্রাহক সোনালী ব্যাংকে তোমার টাকাটা পরিশোধ করবে, তুমি সোনালী ব্যাংক থেকে টাকাটা উঠাবা। বুঝতে পারছো? তারপরে মনে করো যে তুমি কিছু একটা কিনছো, কিন্তু তুমি সরাসরি গ্রাহকের টাকাটা দিবা না, কারণ এটা দিলে সমস্যা হয় কি, যে মনে করো যে গ্রাহক তোমার কাছে পাবে 1 কোটি টাকা। এখন তুমি মনে করো তোমার একটা ভিন্ন উদ্দেশ্য আছে, তুমি চাও যে দেশ থেকে 5 কোটি টাকা তুমি বাইরে নিয়ে যাবা। তখন তুমি গ্রাহকের 1 কোটি টাকার পণ্যের বিনিময়ে তুমি গ্রাহকের সাথে যোগ সাজস করে তুমি 5 কোটি টাকা পাঠিয়ে দিলা, গিয়ে পরবর্তী তুমি বিদেশ গিয়ে বললে যে বাকি 4 কোটি টাকা আমাকে দেন, তার মানে টাকাটা বাইরে চলে গেল। এই জন্য টাকাটা তোমার ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ঠিক আছে? ব্যাংকে বলতে হবে যে আমি এত টাকার মাল নিয়ে আসছি, আপনি এই টাকাটা পরিশোধ করে দেন, আমি বাকি টাকা আপনাকে দিয়ে দিচ্ছি। তখন ব্যাংক ওই টাকাটা ওকে পরিশোধ করবে, তুমি ব্যাংকে টাকাটা দিয়ে দিবা। এখন ব্যাংক কোন মুদ্রায় পরিশোধ করবে? ব্যাংক কিন্তু ডলারে পরিশোধ করবে যদি তুমি ইউএসএ থেকে আনো, কারণ বাংলাদেশ ব্যাংকের কাছে বা এইসব ব্যাংকের কাছে, বিভিন্ন ব্যাংকের কাছে কিন্তু বৈদেশিক মুদ্রা থাকে। কিভাবে থাকে দেখো, এই যে ইসলামী ব্যাংক দেখতেছো না, ইসলামী ব্যাংকে কিন্তু বাংলাদেশের ইসলামী ব্যাংক বলো, ডাচ বাংলা ব্যাংক বলো, এই সব ব্যাংকেই, এই সব ব্যাংকেই আমাদের যে সমস্ত মানুষজন বিদেশে থাকে, তাই না, যারা বিদেশে থাকে তারা যে রেমিটেন্স পাঠায়, এটা তো যারা ইউএসএ থাকে তারা ডলার পাঠায়, তাই না, ডলার পাঠায়। যারা সৌদি আরব থাকে তারা রিয়াল পাঠায়। এই টাকাগুলো যে পাঠায়, আমি তুমি এটা
কি হিসেবে পাই? ধরো আমার কথাই বলি, আমি যে এই যে ভিডিও বানাই ফেসবুকে, ইউটিউবে, সেখান থেকে তো আমি টাকা পাই, তাই না? এই টাকাটা তো আসে ইউএসএ থেকে, ডলার আসে। সো সেই ডলারটা কিন্তু ব্যাংকে কিন্তু ডলার হিসেবে ঢোকে, বাট আমি হাতে পাই কিন্তু টাকা হিসেবে, তাই না? তার মানে ওই ডলারটা ব্যাংকের কাছেই থাকে। মনে করো যে $500 আসলো সাপোজ, তাহলে ব্যাংকের কাছে $500 থেকে গেল। এই $500 বিনিময়ে যে 50,000 টাকা হচ্ছে, ব্যাংক আমাকে 50,000 টাকা দিল। এখন এই $500 পরবর্তী সময়ে মনে করো যে আমি কোনো কিছু বিজনেস করার জন্য ইউএসএ থেকে কিছু একটা আনতে যাচ্ছি। আমি ধরো 5টা মোবাইল নিয়ে আসতে যাচ্ছি, 5টা মোবাইলের দাম মনে করো $500 সাপোজ। তখন আমি 5টা মোবাইল আনার পর, হ্যাঁ 5টা মোবাইল আনার পর তখন ইসলামী ব্যাংকে আমি বলবো যে আপনি এই 5টা মোবাইলের দামটা পরিশোধ করেন। তখন এই যে $500 সে ওই গ্রাহককে পরিশোধ করবে এবং আমি 50,000 টাকা ইসলামী ব্যাংকে পরিশোধ করব। ব্যালেন্সটা দেখছো তুমি? এইভাবেই হচ্ছে মূলত ব্যালেন্স হয়, এইভাবে সবকিছু চলে। তো এইভাবে এই ব্যাংকগুলোর কাছে কিন্তু বৈদেশিক মুদ্রা থাকে। বৈদেশিক মুদ্রা থাকার আরেকটা কারণ আছে, আরেকটা উপায় আছে। আমি মনে করো বিদেশে কোনো কিছু রপ্তানি করতে চাচ্ছি, মনে করো আমি পোশাক রপ্তানি করব। তো পোশাক রপ্তানি করার জন্য আমি হচ্ছে যুক্তরাষ্ট্রে, সরি মানে ইউরোপের কোনো দেশে আমি রপ্তানি করলাম। রপ্তানি করলাম হচ্ছে কত, মনে করো যে 1,00,000 ইউরো। 1,00,000 ইউরো রপ্তানি করলাম। তখন ওই লোকে 1,00,000 ইউরো পরিশোধ করবে হচ্ছে সোনালী ব্যাংকের কাছে। সোনালী ব্যাংক 1,00,000 ইউরো পাবে এবং 1,00,000 ইউরোর বিপরীতে এই যে প্রায় 1.5 কোটি টাকার মতো হয়, এই সোনালী ব্যাংক আমাকে 1.5 কোটি টাকা দিয়ে দেবে। তার মানে সোনালী ব্যাংকের কাছে কিন্তু 1,00,000 ইউরো থেকে গেল। পরবর্তী সময় যখন আবার অন্য কিছু আমি আমদানি করব ইউরোপ থেকে, তখন ও কিন্তু ওই যে 1,00,000 এখান থেকে পরিশোধ করে দেবে। সো এইভাবে ব্যাংকগুলো হচ্ছে মূলত বৈদেশিক বাণিজ্যের যে ব্যাপার, এটা হচ্ছে করে থাকে। 3 ধরনের বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশে রয়েছে। সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে কিছু, বেসরকারি আছে এবং বিদেশি কিছু ব্যাংক আছে আমাদের দেশে। সরকারি ব্যাংক মূলত ওই যে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী। এখানে অগ্রণী নামটা লেখা হয় নাই, আমি এখানে লিখে দিই। হ্যাঁ, সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, এগুলো হচ্ছে সরকারের বাণিজ্যিক ব্যাংক, সরকারি বাণিজ্যিক ব্যাংক। আর যদি হচ্ছে আমরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে আসি, তাহলে যে বেসিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরকম বহুত। ইসলামী ব্যাংক নামেই তো বহুত ব্যাংক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, হ্যাঁ অনেকগুলো আছে। ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, অনেক। আবার কিছু আছে বিদেশি ব্যাংক, যেমন এই যে এইচএসবিসি, এটা হচ্ছে লন্ডন ভিত্তিক। আমাদের যে শাহির ভাই কিন্তু এই ব্যাংকে ছিলেন, হ্যাঁ এইচএসবিসির হচ্ছে ডিরেক্টর ছিলেন, বুঝতে পারতেছো? মানে আমাদের সিইও তোমাদের শাহির স্যার। তারপর হচ্ছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার একটা ব্যাংক, বাংলাদেশে এটা শাখা আছে। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, শ্রীলঙ্কার একটা ব্যাংক, ওইটারও শাখা বাংলাদেশে আছে। তারপরে হাবিব ব্যাংক, পাকিস্তানি একটা ব্যাংক। হ্যাঁ, এরকম বেশ কিছু বিদেশি ব্যাংকের শাখা বাংলাদেশে আছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংক। আশা করি ব্যাংকের ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে ব্যাংক হচ্ছে টাকা পরিশোধ করে, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা চলে যাব হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠানে। যে বিশেষ আর্থিক প্রতিষ্ঠানটা আসলে কি? এটা মূলত বিশেষ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠিত হয়। মনে করো কেউ চাচ্ছে যে দেশের কৃষির উন্নয়ন সে ঘটাবে, তাহলে কৃষির উন্নয়ন ঘটানোর জন্য কৃষকদেরকে ঋণ দিতে হবে। এখন বেশিরভাগ কৃষকই তো হচ্ছে দরিদ্র ছিল এক সময়, এখন চেঞ্জ আসছে। এখন ওই দরিদ্র কৃষকের কাছে জামানত নাই, সে তো বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারতেছে না। এখন বিশেষ করে ওই কৃষককে ঋণ দেওয়ার জন্য, এবং যাতে খুব সহজেই কৃষক ঋণ পায়, এবং কৃষক ঋণ নিয়ে কি করে, হয়তো গরু কিনে যাতে হচ্ছে হাল চাষ করতে পারে, হয়তো একটা ট্রাক্টর কিনে, পাওয়ার টিলার কিনে, একটা সেলো মেশিন কিনে, তাই না? তো এইগুলা করার জন্য তার যে টাকাটা দরকার, সেটা পরিশোধ করে হচ্ছে কৃষি ব্যাংক। মনে করো শিল্পের উন্নয়ন করা দরকার, যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন শিল্প আছে এবং কেউ একজন ভালো একটা উদ্যোক্তা, তার টাকা দরকার, কিন্তু তার কাছে জামানত রাখার মতো তেমন কিছু নাই। সো স্টার্ট করার জন্য বিশেষ একটা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, শিল্প ব্যাংক। যে শিল্প ব্যাংক ওই জায়গাতেই শুধু ঋণ দেয় এবং ওই জায়গার উন্নয়নের জন্য উদ্যোক্তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে, আর্থিক পরামর্শ দান করে, যন্ত্রপাতি কিনে দেয়, ইত্যাদি। গৃহ নির্মাণের জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, এটা হচ্ছে
একেবারে মানুষের ঘর বাড়ি বানানোর জন্য ছোট ছোট যে ঋণগুলো দরকার, এটা দেয়। সমবায় ব্যাংক, এটাও সমবায় ভিত্তিক, এলাকা ভিত্তিক মানুষের ছোট ছোট দোকানপাট, ব্যবসা বাণিজ্য, এগুলোর জন্য ছোট ছোট যে ঋণ প্রদান করে। এবং ক্ষুদ্র ঋণের গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কি করে? যে ক্ষুদ্র ঋণ, একটু আগে বললাম যে একেবারে দরিদ্র মানুষজন, প্রান্তিক পর্যায়ের, তারা তাদের কাজ পরিচালনার জন্য তাদের অল্প কিছু টাকা দরকার, কিন্তু কোনো জামানত নাই, তখন তাদেরকে ঋণ প্রদান করবে। একটু বোঝার চেষ্টা করো, এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি করে? বেশিরভাগ ক্ষেত্রে এরা মোটামুটি বিশেষ কোনো উদ্দেশ্য পালনের জন্য, কৃষি ব্যাংক মূলত কি কৃষির উদ্দেশ্য, মানে কৃষি উন্নয়নের জন্য কাজ করে। শিল্পের উন্নয়নের জন্য শিল্প ব্যাংক কাজ করে। তারপরে হচ্ছে গৃহ নির্মাণের জন্য গৃহ ব্যাংক, গৃহ নির্মাণ ব্যাংক। আর ক্ষুদ্র ঋণের জন্য, মানে আরো ক্ষুদ্র ক্ষুদ্র মিক্স ভ্যারাইটিস, মানুষের রিক্সা কিনতে হবে, তারপর হচ্ছে কেউ একটা দোকান দিতে চাচ্ছে, এইসব কাজের জন্য গ্রামীণ ব্যাংক ঋণ দেয়। এরা হচ্ছে এসব কাজ করে। এবং এই জায়গা থেকেও তারা কিন্তু কিস্তি নেয়। মডিউল কিন্তু একটাই। এইসব জায়গাতেও মানুষজন জামানত রাখে, মানে জামানত বলতে টাকা জমা রাখে, সঞ্চয় করে, করে। এবং এই জায়গা থেকে তারা ক্ষুদ্র ঋণ দেয়, ওইখান থেকে আবার তারা কিন্তু লাভের অংশ বের করে। লাভের অংশ বা ব্যাংকের লাভ করার সিস্টেম কিন্তু দুইখানে একই, কিন্তু উদ্দেশ্যটা আলাদা। তার মানে এতক্ষণ আমরা মোটামুটি ওই তিনটা ব্যাংকের জেনে ফেলছি। এবার বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীটা আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। বাণিজ্যিক ব্যাংক মূলত আমানত গ্রহণ করে, দেখি। আচ্ছা, আছে এটা। তো বাণিজ্যিক ব্যাংকের আসলে কার্যাবলীগুলো কেমন? এরা প্রথম কার্যাবলী হচ্ছে আমানত গ্রহণ, যেটা বুঝতেই পারলাম। এরা কি নিরাপদ লকার সার্ভিস দেয়। নিরাপদ লকার মানে তোমার কিছু সম্পদ আছে, যে সম্পদটা তুমি বাড়িতে রাখতে চাচ্ছ না, ধরো স্বর্ণের গহনা বা ইত্যাদি। সো তখন তুমি ব্যাংক, ওদের নিরাপদ লকার আছে, লকার সিস্টেম, তুমি ওদের লকারে রেখে চাবি নিয়ে চলে আসতে পারবা, ওইখানে ওটা সেফ থাকলো। ঠিক আছে, এই সার্ভিস তারা দেয়। ঋণ প্রদান করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। দেখো, বাণিজ্যিক ব্যাংক আর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি করে? মুদ্রা চালু করে। এই যে টাকার যে প্রচলন, সেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। বাণিজ্যিক ব্যাংক তো টাকা চালু করতে পারে না। এছাড়াও অর্থের উদ্দেশ্য, টাকার উদ্দেশ্য কি? বিনিময়ের মাধ্যম, তাই না? কোনো কিছু কেনাবেচা করা যায়। কিন্তু বাণিজ্যিক ব্যাংকও কিছু কিছু জায়গায় বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। কিভাবে করে? চেক প্রদানের মাধ্যমে। ব্যাপারটা এরকম যে তুমি একটা মোটরসাইকেল কিনতে যাচ্ছ, কিন্তু তোমার কাছে তোমার টাকাটা হচ্ছে ব্যাংকে আছে। সো তুমি একটা চেকের ভিতরে এইভাবে 1,00,000 টাকা লিখে দিলা, 1,00,000 ও লক্ষ, 1,00,000 টাকা লিখে দিলা। এটা তোমার চেকের মধ্যে লেখা থাকলো। মোটরসাইকেল নেওয়ার পরে দোকানদারকে তুমি এই সিগনেচার করে চেকটা তাকে দিয়ে দিলা। সরাসরি কিন্তু টাকা দিলা না, দোকানদার তোমাকে মোটরসাইকেল দিয়ে দেবে। পরবর্তী সময়ে এই টাকাটা সে তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবে জাস্ট। তার মানে এই চেকটা কিন্তু একটা বিনিময়ের মাধ্যম হয়ে গেল। কি বিনিময়ের মাধ্যম? তুমি বাইক নিলা, চেক দেওয়ার মাধ্যমে। চেকের বিপরীতে টাকা আছে, ঠিক আছে, কিন্তু চেকটা কিন্তু এই মুহূর্তে তোমার বিনিময়ের মাধ্যম হয়ে গেছে সিগনেচার করার পরে। ড্রাফট, একই কথা, ওই যে মানে একই ধরনের ঘটনা। হুন্ডি, প্লাস্টিক মানি, মানে যে ইন্টারনেটের মাধ্যমে ট্রানজ্যাকশন, এখন তো ধরো এসবও করা লাগে না। এই ধরো আমার কাছে কার্ড আছে, আমি কার্ড নিয়ে গেলাম, যাওয়ার পর আমি বললাম যে হ্যাঁ বাইকের দাম কত, এত টাকা, আমার ব্যাংকে টাকা আছে, সো কার্ডটা দিলাম, ওইখান থেকে জাস্ট ওটা ট্রান্সফার করে নিল, আমাকে বাইকটা দিয়ে দিল। বুঝতে পারছো? তো এই যে দেখো, সরাসরি টাকা দিচ্ছি না। তো এই কাজগুলো কারা করতেছে? এই কাজগুলো হচ্ছে মূলত বাণিজ্যিক ব্যাংক করতেছে। এইটাও কিন্তু বিনিময়ের একটা মাধ্যম। যে এইটার মাধ্যমেও আমি কি করতে পারতেছি? বিনিময় করতে পারতেছি। এই যে ধরো চেক, ড্রাফট, হুন্ডি। হুন্ডি ব্যাপারটা হচ্ছে একটু বেশি অন্যরকম। এটা হচ্ছে আসলে অবৈধ। অবৈধ বলতে বিদেশ থেকে যখন টাকা পয়সা আনার ক্ষেত্রে এটা অবৈধ। দেশের ভেতরে এক্ষেত্রে এটা অনেক সময় করা যেতে পারে। যে ব্যাংকে ব্যাংকে এরকম হতে পারে যে হ্যাঁ, আমি হচ্ছে ঢাকা যেতে পারতেছি না, কিন্তু ঢাকায় একজনকে আমার টাকা দেওয়া দরকার। তখন আমি হচ্ছে আমার এলাকার যে ব্যাংকটা আছে, আমি ওই ব্যাংকে গিয়ে হচ্ছে মানে টাকা দিলাম, ওই ইয়ের টাকা আর কি, মানে আমার 1,00,000 টাকা দিলাম, দিয়ে আমি একটা টোকেন বা কিছু একটা ওইখান থেকে নিয়ে ঢাকা জিনে তার কাছে পাঠিয়ে দিলাম। সে ওই টোকেনটা নিয়ে ওই ব্যাংকে গিয়ে টাকাটা উঠায় নিল। বুঝতে পারছো? তার মানে আমি সরাসরি টাকা পাঠালাম না, বাট ব্যাংকের মাধ্যমে এই যে একটা বিনিময় হয়ে গেল। হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে ড্রাফট, হুন্ডি হচ্ছে এগুলো কাজ করে।
প্লাস্টিক মানিতে বুঝতেই পারলা যে আমরা কার্ডের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যে ট্রানজাকশন করি সেটা, এগুলো সবই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক করে থাকে। বাট্টা, এলসি ইত্যাদি প্রদান। একটু আগে দেখো বাট্টাটা মূলত কি জানো? বাট্টাটা মূলত হচ্ছে ডিসকাউন্ট, বুঝতে পারছো? বাট্টাটা মূলত হচ্ছে ডিসকাউন্ট, আর এলসি হচ্ছে লেটার অফ সিকিউরিটি। ওই যে ধরো তুমি বিদেশ থেকে কিছু একটা আমদানি করতে যাচ্ছ, তুমি যখন কিছু আমদানি করতে যাবা, তুমি তো নিজে তো পে করতে পারবে না, পে করবে হচ্ছে ব্যাংকে। তখন তুমি ধরো জুতা আমদানি করতেছো যুক্তরাষ্ট্র থেকে, সাপোজ জুতা আমদানি করার মূল্য হচ্ছে $1,00,000। এখন তুমি $1,00,000 জুতা নিয়ে আসবা, নিয়ে আসার মধ্যে তুমি তো টাকা পেবে কোনো না কোনো ব্যাংক। তখন তুমি ব্যাংকে বলবা যে সোনালী ব্যাংক বা ইসলামী ব্যাংক বা রূপালী ব্যাংক, আপনারা যেই আছেন না কেন, আমি দেশের জন্য, বিজনেসের জন্য $1,00,000 জুতা দেশে আনতে চাচ্ছি। সো $1,00,000 আপনি ওই কোম্পানিকে দিতে হবে আপনার। তো এইটা কিভাবে দিবেন? প্রথমে একটা এলসি বলতে হবে, লেটার অফ সিকিউরিটি, মানে একটা ফর্ম দিতে হবে যেখানে লেখা থাকবে যে হ্যাঁ ওই লোককে আপনি জুতা দিয়ে দেন, আমি এর বিনিময়ে টাকা আপনাকে পরিশোধ করে দিব। এটা হচ্ছে এলসি। এইটা তখন ওই প্রতিষ্ঠানের কাছে যাবে, ওই প্রতিষ্ঠান দেখবে হ্যাঁ রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান যে হচ্ছে বলছে যে আমি যদি ওদের জুতা পাঠাই দেই ওরা আমাকে পরবর্তীতে পে করে দেবে, বুঝতে পারছো? তখন জুতাটা আসবে, আসার পর জুতাটা আমি দেখব, দেখার পর এই $1,00,000 যে সমমূল্য টাকা, প্রায় 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকা আমি ব্যাংকে পরিশোধ করব। ওই ব্যাংক এর পরবর্তীতে ওই যে আগে সিকিউরিটি দিয়ে রাখছিল, পরে সে 1,00,000 টাকা ওই কোম্পানিকে দিয়ে দিবে। এই যে দেখো পরবর্তীতে টাকা পে করলো, পরবর্তী পে করার আগে সিকিউরিটি যে দিল ওইটার নামই হচ্ছে মূলত এলসি, বুঝতে পারছো? আবার যে বাট্টা, এটা মূলত ডিসকাউন্ট, এটাও সেম প্রসেসই কাজ করে। যখন কোনো কিছুকে আমদানি করতে যাবে বা কোনো কিছু নিয়ে আসতে যাবে, সেক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার থাকে, যে এটা যদি ওই ব্যাংকে হচ্ছে আপনি দিয়ে দেন, ওই ব্যাংকের মাধ্যমে দেন, তাহলে এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন বা এই ডিসকাউন্টগুলো আপনি পাবেন। তখন ওই ব্যাংকের মধ্য দিয়ে এই যে পরিশোধ করার যেই লেটারগুলো সেগুলো ভাঙিয়ে মানুষ হচ্ছে বিল পরিশোধ করে, কোনো কিছু আমদানি করতে যায়, সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও দেয় ব্যাংক। কারণ এই জিনিস কেন দিচ্ছে? কারণ ব্যাংকের মাধ্যমে যখন এই লেনদেনটা হবে তখন সেটা সরকার লাভবান হয়, দেশ লাভবান হবে। ব্যক্তি নিজে নিজে করতে গেলে সেক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে, কর না দিয়ে টাকা পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? এই জন্য হচ্ছে এইগুলা করার ক্ষেত্রে, বিল পরিশোধ করার ক্ষেত্রে কিছু কিছু বাট্টা বা ডিসকাউন্ট অফার হচ্ছে তারা দিয়ে থাকে, যেটাকে এখানে বাট্টা বলছি, ডিসকাউন্ট। নিরাপদে দ্রুত অর্থ স্থানান্তর, যেটা ওই যে একটু আগেই বললাম। তারপর হচ্ছে বন্ড, স্টক, শেয়ার, ডিবেঞ্চার ক্রয় বিক্রয়। এগুলো হচ্ছে তুমি এক কথায় যদি আমি তোমাকে বলি, এগুলো মূলত হচ্ছে ঋণপত্রের মতো। ঋণপত্র জিনিসটা কি? মনে করো ব্যাংকের এই মুহূর্তে টাকা দরকার, আমার টাকা দরকার, অথবা হচ্ছে ধরো সরকারের টাকা দরকার। এখন সরকার টাকাটা কোত্থেকে নেবে? জনগণের কাছ থেকে নেবে। কিভাবে নেবে? তখন বিভিন্ন ব্যাংকের কাছে বিভিন্ন ফর্ম দেবে, যেগুলোকে বলা হচ্ছে ডিবেঞ্চার বা ঋণপত্র, কখনো কখনো বলা হয় বন্ড। কোনো কোম্পানি যখন এরকম ফর্ম দেবে তখন সেটাকে বলা হয় স্টক বা শেয়ার। দিয়ে তখন মনে করো প্রত্যেকটা বন্ডের মূল্য বা ডিবেঞ্চার বা ঋণপত্রের মূল্য হচ্ছে $1,00,000। ওকে, $1,00,000। এখন তোমার কাছে অলস $1,00,000 পড়ে আছে, তুমি হচ্ছে ব্যাংকে গিয়ে এরকম একটা ফর্ম কিনে নিয়ে আসবে $1,00,000 দিয়ে। এখানে বলা থাকবে ওই ফর্মের ভিতরে যে এইটা 1 বছরের জন্য যদি আপনি কিনেন, 1 বছর পরে আপনি 1,20,000 টাকা পাবেন বা 1,10,000 টাকা পাবেন, ঠিক আছে? তখন তুমি এটা কিনে নিয়ে আসলা, $1,00,000 এখানে জমা হলো। এইভাবে মনে করো যে 100 জন কিনলো, তাহলে 100 জনের $1,00,000 জমা হয়ে 1 কোটি টাকা হয়ে গেল। ওই 1 কোটি টাকা দিয়ে যদি এই যে কোনো কোম্পানি তার স্টক দেয়, তাহলে 1 কোটি টাকা কোম্পানি নিবে, নিয়ে তার বিজনেসের কাজে লাগাবে, লাগায় সেখান থেকে লাভ অংশ আবার তোমার ব্যাংকে ফেরত দিবে। সেই ব্যাংকে তুমি আবার এই ফর্মটা জমা দেওয়ার মাধ্যমে সেখান থেকে 1,10,000 টাকা উঠায় নিয়ে আসতে পারবা। যদি মনে করো রাষ্ট্রপক্ষ দেয় ডিবেঞ্চার বা ঋণপত্র, সেম প্রসেস করে ফেলতে পারবা। যদি বন্ড দেয় রাষ্ট্র থেকে, তুমি সেটাও করতে পারবা। শেয়ার কোনো কোম্পানি যদি দেয়,
সেটাও করতে পারবা। এইভাবে হচ্ছে এই কাজগুলো মূলত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছো। কিন্তু তারপরে গ্রাহকের ভাড়া, আয়কর, বিল ইত্যাদি পরিশোধ সহায়তা করে, এটা তো বুঝতে পারছো যে আমরা বিদ্যুৎ বিল দেই, গ্যাসের বিল দেই ব্যাংকের মাধ্যমে, তাই না? এটা তো আর তেমন বড় কিছু নাই। ওকে, আচ্ছা একটু কমেন্টটা একটু অন করো তো, আমার জাস্ট একটু ইয়েস অর নো বলো, তোমরা কি বুঝতে পারতেছো কিনা? ব্যাপারটা যদিও সহজ তুলনামূলক, তারপরে যে বন্ড বা এগুলো বুঝালাম, এগুলো ঠিকঠাক বুঝতে পারতেছো কিনা একটু ইয়েস অর নো একটু জানাও, আমি তারপর আলোচনায় ঢুকে যাব। ইয়েস ইয়েস, দেখি দেখি পরো কমেন্ট একটু দেখি। সুদের হার বাড়িয়ে দিলে মানুষ টাকা জমা রাখে আর মূল্য নিয়োজিত হয়, কিন্তু সুদের হার তো আর সবসময় একই থাকবে না, কমিয়ে দিলে তো সবাই আবার টাকা উঠিয়ে নিবে, তখন আবার মুদ্রাস্ফীতি হবে না। এর মধ্য দিয়েই তো রাষ্ট্র, ওই যে যখন তুমি টাকা জমা রাখলা, এর মধ্য দিয়ে রাষ্ট্র তখন চেষ্টা করবে দেশের সম্পদের পরিমাণ বৃদ্ধি করতে। আগের আগের ক্লাসে পড়েছিলাম না যে তোমার হচ্ছে ধরো সম্পদের পরিমাণ এক টুকরো স্বর্ণ, এর বিনিময়ে টাকা ছাপাইলা তুমি 10টা নোট ছাপাইলা, তাহলে এক টুকরা স্বর্ণ হচ্ছে 10 ভাগে ভাগ হচ্ছে। যদি 20টা নোট ছাপাই ফেলো, তাহলে দেখো সম্পদের পরিমাণ সেমই থাকলো, টাকার পরিমাণ বেড়ে গেল। তো এর মধ্যে রাষ্ট্র কি করবে, রাষ্ট্রের পলিসির ভিতরে তখন রাষ্ট্র এটাও চিন্তা করবে কিভাবে সম্পদের পরিমাণ বাড়ানো যায়, মানুষকে আরো বেশি কাজে নিয়োজিত করা যায়। তখন ধীরে ধীরে সম্পদের পরিমাণ বেড়ে বেড়ে যাবে, তখন ওই মুদ্রার সাথে ওইটা আবার আবার মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে, তখন আবার টাকা উঠায় নিলে তখন তোমার কাছে স্বাভাবিক মনে হবে। এগুলো জটিল, অনেক জটিল, বুঝতে পারছো? এগুলো অর্থনীতি নিয়ে অনেক, আশা করি একটু বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কমেন্ট অফ করে দাও, বুঝতে পারছি। তার মানে মোটামুটি বুঝতে পারতেছো। ওই যে বন্ডের কথা কিন্তু বলে ফেলছি, আবার বলার দরকার নাই। কিন্তু ঋণপত্রের মতো বন্ড ক্রয় বিক্রয় হয়, বন্ডের এগেইনস্টে টাকা থাকে। তুমি একটা বন্ড কিনছো, এই বন্ডের মধ্যে বলা আছে যে 1 বছর এটা আপনি কিনে রাখলে এত টাকা দিয়ে 1 বছর পরে এত% লাভ পাবেন, 1 বছর পরে আবার সেটা তুমি ফেরত দিবা, তুমি লাভটা উঠায় নিয়ে যাবা। এটা কেন ছাড়া হয়? ওই যে কারো যখন অর্থের প্রয়োজন হয় তখন এটা ছাড়া হয়। ওকে, নাইস, সবাই বুঝতে পারতেছো, ভাল লাগতেছে। যেটুকু একটু কনফিউশন থাকবে, ক্লাসটা আরেকবার দেখবা এবং নিজে আরেকটু চিন্তা করবা। তারপরে সমস্যা হলে আমরা তো আছি, মেসেজ করবা, উত্তর দিয়ে দিব। আশা করি প্রবলেম থাকবে না, প্রবলেম থাকার কথা না। বাণিজ্যিক ব্যাংকে আমানতের, এগুলো কিন্তু মূলত একটু কমার্সের বিষয়, বুঝতে পারছো? যারা কমার্সে পড়ে ওরা এই যে বিল বাট্টাকরণ, বন্ড, এগুলা নিয়ে হচ্ছে ওরা পড়াশোনা করে, বুঝতে পারছো? তোমার কমার্সে কোনো ফ্রেন্ড থাকলে ওদের সাথেও গল্প করতে পারো, আলোচনা করতে পারো, বা তোমার পরিচিত কেউ যদি ব্যাংকে কাজ করে, হুম, কোনো ব্যাংকার থাকে, তুমি তার সাথে কথা বলতে পারো, তাহলে আরো বেশি জানতে পারবা। মূল কথা হচ্ছে তোমার বেশি করে জানতে হবে, তাই না? আমি যেটুকু জানাচ্ছি এর বাইরে থেকে তুমি আরো জানলা, জেনে আমাকে জানাইলা যে স্যার এটা পড়াচ্ছেন, এটা তো ভুল হয়েছে, আসল কাহিনী তো এইটা, তখন আমারও ভালো লাগবে, বুঝতে পারছো? তো দেখো, বাণিজ্যিক ব্যাংকে আমানতের প্রকারভেদ, এই যে একটু আগে বারবার বললাম যে বাণিজ্যিক ব্যাংকে মানুষজন আমানত জমা না রাখে, মানে টাকা জমা রাখে। তো জমাটা কয় রকম ভাবে রাখে? মূলত 3 রকম আমানত আছে। একটা হচ্ছে চলতি আমানত। চলতি আমানত মানে হচ্ছে তুমি টাকা রাখতেছো, যে কোনো সময় তুলে ফেলবা। এটার মধ্যে কোনো তুমি ব্যাংকে বলতেছো না যে তুমি কতদিন রাখবা, যে কোনো সময় তুলে নিতে পারো, এটা চলতি আমানত। এবং এইটার উপরে কি, যে কোনো সময় তোলা যায়। এইটা ব্যাংকে কোনো সুদ প্রদান করে না, বুঝতে পারছো? এবার একটা এমসিকিউ আসছিল এখান থেকে, কারণ ব্যাংক তো জানতেছে না যে তুমি টাকাটা কখন উঠায় নেবা, তাই না? সো ব্যাংক যদি জানে যে তুমি এটা 5 বছর পরে উঠাবা, তাহলে 5 বছর ব্যাংক এটাকে কাজে লাগাবে, সেখান থেকে লাভ আসবে, তারপর তোমাকে সুদ দেবে, তাই না? তো যেহেতু তুমি যে কোনো সময় উঠায় ফেলতে পারো, সো ব্যাংকও জানে না, তাই তোমাকে এখানে কোনো সুদ দেওয়া হবে না চলতি আমানতে। আর হচ্ছে সঞ্চয়ী আমানত, মানে তুমি সপ্তাহে 1বার বা 2বার তুলতে পারবা, এরকম কিছু নিয়ম থাকে। সো এখানে তোমার অল্প পরিমাণ সুদ প্রদান করবে, বুঝতে পারছো? আর একটা হচ্ছে স্থায়ী আমানত, যে তুমি বললা যে হ্যাঁ এই টাকাটা আমি 5 বছরের জন্য রাখতেছি, এর মধ্যে এই টাকা আমি হাত দেব না। তার মানে ব্যাংক নিশ্চিত যে 5 বছর এই টাকা আমার এখানে আছে, আমি এটাকে কাজে লাগাইতে পারবো 5 বছরের জন্য। তো তোমাকে একটা ফিক্সড বেশি সুদ তোমাকে প্রদান করবে, বুঝছো? এই হচ্ছে 3 রকম আমানত ব্যাংকে আছে। এই 3 রকম আমানতের ভেতর থেকে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই আসে। সো এই 3 আমানতের ব্যাপারটা বই আরেকবার আছে, আরেকবার পড়ে নিবা। ওকে, বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম, এই যে একটু আগে হচ্ছে বলে ফেলছি, তারপরেও আরেকবার এখানে চলে আসছে। বিনিময়ের মাধ্যম মূলত কেন্দ্রীয় ব্যাংক অর্থ ছাপায়, তাই না?
আর বাণিজ্যিক ব্যাংক মূলত এই যে চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর চেক এগুলোর মাধ্যমে হচ্ছে তুমি বিনিময় ঘটায় আর কি। ওই যে চেকের মাধ্যমে তুমি কোনো কিছু কেনাকাটা করতেছো, বন্ডের মাধ্যমে হচ্ছে, হুন্ডির মাধ্যমে হচ্ছে কোনো কিছু লেনদেন করতেছো, ড্রাফটের মাধ্যমে লেনদেন করতেছো, সবই ওই একই ধরনের। যে তুমি এইখানে জাস্ট এইটা বুঝে রাখো যে এটা একটা টোকেন টাইপের কিছু, মনে করো এটা হচ্ছে টোকেন। এটা কেমন? মনে করো তুমি হচ্ছে একটা পিকনিকে গেছে, পিকনিকে গেলে তোমাকে টিকিট বিক্রি করে তোমার কাছে, তাই না? টিকিটটা তুমি টাকা দিয়ে কিনছো, কিন্তু ওই টিকিট দেখালে তোমাকে খাবার দেয়। ওইখানে হচ্ছে কি করার কথা ছিল, তুমি টাকা দিলে তোমায় খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু ওটার বিনিময়ে তুমি টিকিট দেখাচ্ছ, টিকিট দেখালে তোমায় খাবার দিয়ে দিচ্ছে, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে ওই টোকেনের মতো, ওই টিকিটের মতো, বুঝতে পারছো? কিন্তু এক একটা পারপাসে এক একটা ইউজ করা হয় বলে নাম এক এক সময় আলাদা আলাদা। সো সেইটার বিস্তারিত জানার জন্য আরো অনেক স্টাডি করা দরকার। আমি যতটুকু পারছি একটু আগে তোমাদের দেখো সবগুলো নিয়ে আলোচনা করছি। তুমি আরো বেশি বুঝতে চাইলে তুমি এগুলোকে পার্টিকুলার একটা একটা করে লিখে সার্চ দিতে পারো, দেখবে ওখানে অনেক কিছু লেখা চলে আসছে। কিন্তু বেসিকটা বুঝো, এগুলো একটা টোকেনের মতো। এগুলো সবই তো আলোচনা করে ফেললাম, এখানে আবার আসলো কেন বুঝলাম না কিছু। যাই হোক, বাণিজ্য ব্যাংকের কাজ বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া। এই বলে ফেলছি, এগুলো এগুলো সবই বলে ফেলছি। হ্যাঁ, এই যে বাট্টার ব্যাপারটা, হ্যাঁ, ডিসকাউন্ট দেয়। বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ কিভাবে করে, হ্যাঁ, সব বলে ফেলছি। এগুলো হচ্ছে এখানে বিস্তারিত চলে আসছে, ওইখানে বিস্তারিত বলে ফেলছি। ওকে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো একটু আমরা এখন দেখি। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রায় দেশের বিহিত মুদ্রা, মানে কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রাটা ছাড়ে, বাণিজ্য ব্যাংক তো মুদ্রা ছাড়তে পারে না, ও কি ছাড়ছে, চেক ছাড়তে পারে, তাই না? আর কেন্দ্রীয় ব্যাংক সরাসরি মুদ্রা ছাড়তে পারে, এবং দেশের যে মুদ্রা, বিহিত মুদ্রা মানে যেটা প্রচলিত যে মুদ্রাটা আছে, তাই না, যেটা দেখো যেটার মাধ্যমে আমরা লেনদেন করি, ওইটা হচ্ছে মূলত কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। কাগজি মুদ্রার প্রচলন এবং দেশের মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখে কেন্দ্রীয় ব্যাংক। ওই যে একটু আগে বললাম যে কি পরিমাণ কাগজি মুদ্রা বাজারে থাকবে, কি পরিমাণ থাকবে না, সেগুলো হচ্ছে ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক, সরকারের প্রতিনিধি হয়ে পাওনা আদায় এমন দেনা পরিশোধ করে। মনে করো কোনো একটা দেশকে সরকার ঋণ দেবে, কার মাধ্যমে দেবে? কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেবে। সেই টাকা উঠায় আনবে কে? কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের হিসাব নিকাশ এবং ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। প্রয়োজন বোধে সরকারকে ঋণ প্রদান এবং আর্থিক ব্যাপারে পরামর্শ প্রদান করে। তা এগুলো কিন্তু দেখো এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা পড়ে নিবা সুবিধা মতো। আমি কিন্তু শুরুতেই এগুলো বিস্তারিত কথাবার্তা বলে ফেলছি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংক। কিভাবে সেটা কিন্তু দেখছিলা যে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। হ্যাঁ, এই কথাটা ওই সময় মিসিং ছিল, যে তুমি যদি এখন বলতে পারো তুমি একটা ব্যাংক স্থাপন করবা, যে বলে ব্যাংক তো সুন্দর, মানুষের টাকা জমা রাখবো আর হচ্ছে আরেকজনকে ঋণ দিয়ে লাভ করবো, তাই না? তো তুমি একটা বাণিজ্যিক ব্যাংক চালু করতে চাইলে তোমার প্রথম শর্তই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তোমার যেই পরিমাণ, তুমি যেই পরিমাণ টাকা নিয়ে ব্যাংক যাত্রা শুরু করবা, যে হ্যাঁ আমি বললাম যে আমি 100 কোটি টাকা নিয়ে ব্যাংক যাত্রা শুরু করলাম, তাহলে এর 3/1 টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে তোমার। বুঝতে পারছো? মূলধনের নির্দিষ্ট অংশ সেখানে জমা রাখতে হবে। ওই টাকাটাই পরবর্তী তুমি বিপদে পড়লে ব্যাংক তোমাকে দেবে। তার মানে ওই যে বাণিজ্যিক ব্যাংক কি করে, অন্যান্য ব্যাংকের ব্যাংক, আমরা বাণিজ্যিক ব্যাংকে টাকা জমা রাখি, আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংক এই জমার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ওই যে দেখো একটু আগে বলছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক বলে দেয় বাণিজ্যিক ব্যাংকে যে ঋণ দান কমায় দাও, বাড়ায় দাও। মনে করো অনেক সময় এটা শুনলো না, বা এটা এক্স্যাক্টলি করে কিভাবে, বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক বলবে যে ঠিক আছে তোমার 300 কোটি টাকা আমার কাছে জমা আছে, তোমার কাছে টাকা বেশি হয়ে গেছে, তুমি বেশি বেশি ঋণ দিচ্ছ, তুমি 1000 কোটি টাকা আমার কাছে জমা রাখো। তখন ব্যাংকের কাছে টাকার পরিমাণ কমে যাবে, তখন সে আর বেশি ঋণ দিতে পারবে না। এইভাবে সে ঋণটা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। কারণটা কি? ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের মুদ্রা ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রিত হয়। মুদ্রা সংকোচ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নানান পদক্ষেপ গ্রহণ করে। একটু আগে কিন্তু বলছি কি কি করে। অতিরিক্ত ঋণ সৃষ্টির ফলে মোট অর্থের পরিমাণ বেড়ে যায়, ফলে মুদ্রাস্ফীতি দেখা যায়। হ্যাঁ, দেখছো? অতিরিক্ত ঋণ সৃষ্টির ফলে যখন বেশি ঋণ দিয়ে ফেলবে মানুষজন, ব্যাংকগুলো মানুষজনের কাছে, সবার কাছে টাকা, মুদ্রাস্ফীতি হয়ে যাবে। তখন ঋণটা নিয়ন্ত্রণ করতে হবে। এটা কে করে? কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এটা কিন্তু করায়।
কেন্দ্রীয় ব্যাংকে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয়। এতক্ষণ তো ঋণ নিয়ন্ত্রণের কথা বললো, এখন মনে করো ঋণ দেয়া লাগবে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের কাছে টাকা নাই। তখন সে কেন্দ্রীয় ব্যাংকে যায় বলবে যে আমার কাছে টাকা নাই, আমার টাকা দেন। তখন বাণিজ্যিক ব্যাংকে টাকা দিয়ে হেল্প করবে। তার মানে সর্বশেষ পর্যায়ে ঋণদাতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটের সম্মুখীন হয় এবং অন্য কোনো ব্যাংক থেকে ঋণ পায় না, তখন কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। বুঝতে পারছো? মনে করো আমার একটা বাণিজ্যিক ব্যাংক আছে, আমি এই সময় টাকার সংকটে পড়লাম। প্রথমে আমি কি করব? অন্য একটা বাণিজ্যিক ব্যাংকে গিয়ে বলবো যে আমার কিছু টাকা দেন, এই সময় আমি বিপদের মধ্যে আছি। ওই ব্যাংক বললো না ভাই আমার কাছেও টাকা না, আমিও বিপদে আছি, কিন্তু আমার টাকা লাগবেই। তখন আমি কেন্দ্রীয় ব্যাংকে যাই বলবো যে আমার টাকা দেন, আমি তো গেলাম। তখন কেন্দ্রীয় ব্যাংক আমাকে টাকা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করবে। এই জন্য এটা সর্বশেষ পর্যায়ে ঋণদাতা। বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর, এটা থেকে প্রশ্ন আসে। এই যে দেখো ব্যাংকে ব্যাংকে লেনা দেনা হয়। বলছে সোনালী ব্যাংকের কাছ থেকে মনে করো ইস্টার্ন ব্যাংক 1000 কোটি টাকা ঋণ নিছে, এটা শোধ করতে যায় এরা ঝামেলা বাঁধাইছে। বলছে যে টাকা তো আমি কম নিছিলাম, কিংবা সুদের পরিমাণ কমায় দেন। এই ঝামেলাগুলো মেটানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। এই জন্য এটাকে বলা হয় ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর, মানে ঝামেলা মিটায় ফেলবে। বিভিন্ন ব্যাংকের মধ্যে চেকের মাধ্যমে আন্তঃব্যাংক দেনা পাওনা মিটিয়ে থাকে। হ্যাঁ, ওই যে ব্যাংকে ব্যাংকে যে দেনা পাওনাগুলো আছে সেটা চেকের মাধ্যমে কি করে? কেন্দ্রীয় ব্যাংক মিটিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার বিনিময় হার রক্ষা করে। যে এই মুহূর্তে ধরো $1 সমান বাংলাদেশি টাকা 110 টাকা, এটা হচ্ছে ব্যাংক রেট অনুযায়ী। এই রেটটা নির্ধারণ করবে বা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কিভাবে করবে? দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে, আমদানি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে, রপ্তানি বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে, দেশের সম্পদ কি পরিমাণ আছে সেইটার সাথে দেশের ক্যালকুলেশন করার মাধ্যমে, মানুষের হাতে কি পরিমাণ টাকা আছে, টাকা নিয়ে আসতে হবে নাকি টাকা দিতে হবে, এগুলা করার মাধ্যমে অন্যান্য দেশের সাথে মুদ্রা মানটা নিয়ন্ত্রণ করে বা বিনিময় হারটা রক্ষা করে। বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে। মনে করো আমাদের এই মুহূর্তে বাণিজ্যের জন্য মনে করো হচ্ছে ওই তুমি বিদেশ ছিলা, বিদেশে প্রচুর পরিমাণে ডলার কামাইছো, দেশে তুমি ডলার নিয়ে আসছো। সো এই টাকাটা তোমার বিনিময় করতে হবে, তাই না? সো এই বিনিময়গুলো যে বিভিন্ন ব্যাংকে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে হয়, এইটা আলটিমেটলি গিয়ে জমা হয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। যে কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে মূলত এই ব্যাপারগুলো দেখে যে কত পার্সেন্ট হারে তুমি বিনিময় করতেছো, বা তুমি চাইলেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এই ডলারগুলো সে কিনে নেয়, নিয়ে তার কাছে রাখে। কারণ রিজার্ভে ডলার যত বেশি সঞ্চিত থাকবে তোমার দেশের কি অবস্থা তত ভালো থাকবে। সেই জন্য নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার মানে তোমার দেশে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে এইটা কার কাছে থাকবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকবে। বুঝতে পারছো? এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি, বিশ্ব ব্যাংক কি? যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা ব্যাংক যারা বিশ্বের বিভিন্ন দেশকে ঋণ প্রদান করে, উন্নয়নমূলক কাজে হেল্প করে। ধরো বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কিছু ঋণ দিল, ঋণ দেওয়ার পর এই ঋণটা বাংলাদেশ কিভাবে কাজে লাগাবে, কিভাবে পরিশোধ করবে, এই পুরো ব্যাপারটা করবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। এই জন্য সে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে। বুঝতে পারছো? এছাড়া কি করে দেখো, স্বর্ণ, রৌপ্য বা মূল্যবান ধাতু এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে। এই যে যে ডলার সঞ্চিত থাকে, আমরা যে রিজার্ভ বলছি, দেশের যে স্বর্ণ, এগুলো সব সঞ্চিত থাকে কোথায়? এই হচ্ছে বৈদেশিক বা এই কেন্দ্রীয় ব্যাংকে। বুঝতে পারছো? ওকে, তো এবার আমরা হচ্ছে একেবারে লাস্টের দিকে আছি, যে দারিদ্র বিমোচন এবং স্বকর্মসংস্থান। কর্মসংস্থান বলতে কি বোঝায়, এটা কেন আসছে? এই যে যে বিভিন্ন ব্যাংক তারা যে ক্ষুদ্র ঋণ দিচ্ছে, তারপরে হচ্ছে মানুষজনকে বিশেষ প্রয়োজনে অর্থ দিচ্ছে, সেটার মাধ্যমে আমাদের দারিদ্র কতটা বিমোচিত হলো, ওই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেখানে আমাদের প্রথমে জানতে হবে দারিদ্র বিমোচন এবং স্বকর্মসংস্থান কি। কর্মসংস্থান মানে হচ্ছে স্বাধীনভাবে একজন মানুষ কোনো কাজ করবে এবং সেই কাজ করে যে অর্থ আয় করবে, এই ব্যবস্থাটা। এখন এখানে দুইটা ঘটনা হতে পারে, যে কেউ একজন কোনো কিছু উদ্যোগ চালু করছে, তার ওখানে অনেক মানুষ দরকার কাজ করার, সেক্ষেত্রে সে কিছু মানুষের কাজের ব্যবস্থা করে দিল, এটা হচ্ছে কর্মসংস্থান, যে তুমি আরেকজনের প্রতিষ্ঠানে গিয়ে কাজ করলা। আরেকটা হচ্ছে আমি কোথাও কাজ টাজ পাচ্ছি না, বাট নিজের মতো করে একটা খামার শুরু করে দিলাম, মানে আমার কাজের সংস্থান আমি নিজেই করলাম,
এটা হচ্ছে স্বকর্মসংস্থান। ঠিক আছে, বাংলাদেশে প্রতি বছর শ্রমবাজারে প্রায় 20 থেকে 25 লক্ষ নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করে। বুঝতে পারছো? বাংলাদেশে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ শ্রমশক্তি প্রবেশ করে বা কর্মক্ষম মানুষ প্রবেশ করে। তার মানে এদের প্রত্যেকেরই কাজের দরকার, কিন্তু কাজের সুযোগ আছে কত? আমাদের এত কিন্তু নাই। এখন এই যে বাকি মানুষগুলা, ধরো এখান থেকে কয়েক লাখ মানুষ কাজ পাইলো, সরকারি চাকরি পাবে কয়েক হাজার মানুষ, এরপর হচ্ছে বেসরকারি চাকরি বাকরি সব মিলিয়ে বিদেশ যাবে অনেকেই, সবকিছু মিলে মনে করো 5 লক্ষ মানুষ থেকে গেল যাদের হচ্ছে কোথাও কোনো কাজ হইল না। তখন এই মানুষগুলা নিজেদের কাজ নিজেরাই ম্যানেজ করবে, এবং নিজেরা যদি ম্যানেজ করে থাকে সেটা হবে স্বকর্মসংস্থান। এবং এই যে তুমি নিজের কাজ নিজে ম্যানেজ করবা, একটা দোকান দিবা, কিংবা হচ্ছে তুমি একটা খামার শুরু করবা, তোমার টাকা দরকার হবে না? এই টাকা দরকারের জায়গাটাতেই বিভিন্ন ব্যাংক তোমাকে ঋণ প্রদান করবে, এবং এই ঋণের মাধ্যমে তুমি কতটা সফল হচ্ছ, যদি তুমি সফল হয়ে যাও তার মানে এই ঋণের একটা ভূমিকা আছে, তাই না? ওই জায়গাটায় কথাবার্তা হবে। সেক্ষেত্রে কি দেখো, বিভিন্ন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক প্রদত্ত ঋণ, ঋণ গ্রহীতা কর্তৃক ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, স্বকর্মসংস্থান। যে তুমি হচ্ছে ঋণ নিলা, নিয়ে তুমি একটা মুদি দোকান দিয়ে ফেললা, সেই ব্যবসা ভালো চললো, এবার তোমার স্বকর্মসংস্থান হয়ে গেছে, নিজের কাজ করার পাশাপাশি তুমি 3 জন কর্মচারীও রাখতে পারবা। রাইট? এইভাবে স্বকর্মসংস্থান হয়। তো এই ক্ষেত্রে আমরা এবার একটু কিছু বিষয় দেখি যে বাংলাদেশ কৃষি ব্যাংক, আমাদের কৃষি ব্যাংক যেটা হচ্ছে বর্তমানে এই যে কৃষকদের হচ্ছে উন্নয়নের জন্য মূলত কাজ করে। এটার আগের নাম ছিল হচ্ছে কৃষি উন্নয়ন ব্যাংক। এইটার সকল সম্পদ এবং দায়টায় সবকিছু নিয়ে পরবর্তী নাম হয়ে গেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এর মূলত কাজটা কি? কৃষি উৎপাদন বৃদ্ধি, এর জন্য সে ঋণ প্রদান করে। ঋণ প্রদান করে কি কি? স্বল্প মেয়াদী ঋণ দেয়, মধ্যমেয়াদী ঋণ দেয় এবং দীর্ঘমেয়াদী ঋণ দেয়। কৃষকদেরকে এই কৃষি উৎপাদন বৃদ্ধিকে টার্গেট করে এই ঋণগুলো প্রদান করে। কোন কোন ক্ষেত্রে দেখো ঋণ প্রদান করে? এখান থেকে প্রশ্ন আসে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, তারপরে গভীর এবং অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য ঋণ প্রদান করে। কৃষি ছাড়াও হাঁস মুরগি পালন এবং পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, এই গুটি পোকার চাষকে এটা কিন্তু কৃষির, হ্যাঁ, ওই যে রেশম উৎপাদনের জন্য এই পোকা ইউজ করা হয়। ফলের চাষ, ফুলের চাষ, কুটির শিল্পের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে থাকে। দেশের দারিদ্র্য বিমোচন এবং স্বকর্মসংস্থানে কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো বুঝতেই পারতেছো, এই সব জায়গায় যদি ঋণ প্রদান করে তাহলে একজন কৃষক তার জায়গা থেকে তার আয় বৃদ্ধি পাবে, তাই না? এবং তার মাধ্যমে কি দেশের মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটা হবে। দেখতেই পাচ্ছ, এ হচ্ছে কৃষি ব্যাংক। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক হচ্ছে আরেকটা ব্যাংক যে মূলত ক্ষুদ্র ঋণ দেয় একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষজনের। এবং এই ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য কিন্তু ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাইছেন, শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন। এটা একটা ব্যতিক্রমী ব্যাংক। পল্লীর ভূমিহীন নারী এবং পুরুষদের ঋণ দানের জন্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, যার মনে করো জমি টমি কিচ্ছু নাই, তাকে ঋণ প্রদান করে, মানে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে, যে টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেয়, রিক্সা চালাও, অটো রিক্সা কিনে দেয়, এটা চালাও, এরকম। ক্ষুদ্র ঋণ প্রদান করে, মানে ঋণের পরিমাণ বেশি না, ছোট ছোট ঋণ দেয়। বিনা জামানতে ব্যাংকিং, কোনো জামানত লাগবে না, যে তোমার জমি টমি সম্পদ নাই, জমা দিয়ে ঋণ নিবা না, কিচ্ছু দরকার নাই, তুমি টাকা নিয়ে যাও, এরকম। মহাজন থেকে রক্ষা করে, কারণ এই মানুষগুলো যাদের হচ্ছে কিচ্ছু নাই, এরা দিন আনে দিন খায়, পরিশ্রম করে, এরা কি করতো? এলাকার মহাজনদের কাছ থেকে ঋণ নিত চড়া সুদে। যদি টাকা না দিতে পারতো, মনে করো একটা ঘর আছে, ছোট্ট একটু জমি আছে, ওইটা লিখে নিত, বুঝতে পারছো? একটা ধরো সাইকেল আছে, ওটা নিয়ে নিত। তো এই জায়গা থেকে রক্ষা করছে হচ্ছে গ্রামীণ ব্যাংক তাদেরকে, এবং স্বকর্মসংস্থানের সৃষ্টি করছে। ঠিক আছে, গ্রামীণ ব্যাংকের ভূমিকা দেখো। দরিদ্র নারী এবং পুরুষদের বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে। গ্রামীণ মহাজনের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। গ্রামের বিশাল জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এটা ভূমিকা রাখছে। গ্রামীণ ব্যাংকের একটা বড় বিষয় হচ্ছে, এরা হচ্ছে গ্রাম অঞ্চলে গিয়ে এরকম ভাবে দলবদ্ধভাবে কিছু মানুষ নিয়ে একটা টিম গঠন করে, 40 জন বা 20 জন এরকম থাকে।
ওই টিমের একজনকে লিডার বানায় সেখানে প্রত্যেকে ঋণ নেয়। ওই লিডার প্রত্যেকে ঋণ নিয়ে ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখভাল করে, এবং তাকে দেখভাল করে আবার ব্যাংকের মানুষজন। এইভাবে একটা মনিটরিংয়ের মধ্য দিয়ে এই টাকাগুলো তারা সঠিক কাজে লাগিয়ে নিজেদের কাজের ব্যবস্থা করে এবং স্বকর্মসংস্থান করে ফেলে। এখন দেখো, এই যে স্বকর্মসংস্থানের জন্য বললাম, বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাজ ব্যাখ্যা করলাম, কৃষি ব্যাংকের কথা বললাম, এবং কি বললাম, গ্রামীণ ব্যাংকের কথা বললাম। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার হিসাব করে দেখলো যে এরকম বিশেষ কয়েকটা ব্যাংকের ঋণের মাধ্যমে এত বিপুল জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান করাটা সম্ভব না। তাই সরকার বলল যে মোটামুটি সকল ব্যাংকেই বলে দিছে যে আপনাদেরও উচিত যে আপনাদের বছরে আপনার যেই পরিমাণ ঋণ দেন, মনে করেন বছরে আপনি 100 কোটি টাকা ঋণ দিচ্ছেন, এর 25% আপনি এই যে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করবেন আপনি। বুঝতে পারছো? তখন থেকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা, অগ্রণী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো মোটামুটি বার্ষিক কৃষি এবং পল্লী ঋণ কর্মসূচি নামে একটা প্রজেক্ট হাতে নেয়। সেখানে স্বকর্মসংস্থান কর্মকাণ্ড এবং আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য এখানে তারা ঋণ প্রদান করতে শুরু করে। এবং রিসেন্টলি অনেক বাণিজ্যিক ব্যাংক, যেমন আইএফআইসি ব্যাংক থেকে শুরু করে ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, এরাও কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে চলে গেছে তাদেরও ক্ষুদ্র ঋণ কার্যক্রম অংশ নিয়ে। সো এরাও হচ্ছে গ্রামীণ পর্যায়ে মানুষজনকে ঋণ দিচ্ছে, সেই ঋণের মাধ্যমে মানুষজন কিন্তু উন্নয়ন করতে পারতেছে। বড় কথা হচ্ছে কিছু একটা করতে গেলে তো টাকা লাগে, সেই টাকার সংস্থানটা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে। অন্যান্য ব্যাংকের ভূমিকাটা দেখো, কৃষি এবং পল্লী ঋণ খাতে এসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহের বার্ষিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ন্যূনতম শতকরা 25% দরিদ্র কৃষকদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত রাখতে হয়। বেসরকারি সংস্থা সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে এই ঋণ সরবরাহ করা হয়। এই ক্ষেত্রে ব্যাংক সমূহের নিজস্ব কর্মসূচি আছে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা হচ্ছে এই ঋণগুলো পৌঁছায় দেয়। ওকে, কমেন্টটা অন করে দাও, আমি শেষ। আজকে আমার মনে হচ্ছে ক্লাস নিয়ে কষ্ট হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বিশেষ আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদ নেয়, অফকোর্স সুদ নেয়, তবে তারা কি করে একটু ওই যে মানে টাকার পরিমাণ কম থাকে এবং সে ঠিকঠাক কাজ করতে পারতেছে কিনা দেখি একটা। হ্যাঁ, ধরেন 2.5 বছর ধরে, আরে কি অদ্ভুত প্রশ্ন, 2.5 বছর ধরে ভিডিও বানাইলে হবে? 85 জন সাবস্ক্রাইবার মাত্র, ভিডিও বানাইতে হবে? শুধু ভিডিও বানানোর জন্য ভিডিও বানাইলে হবে না, তুমি যেই কাজই করো। পড়াশোনাও অনেকে দেখবা যে ধুমধাম করে যায়, বাট টেকনিক্যালি যারা পড়াশোনা করে তারা ভালো করে। সো তুমি যেটাই করবা নিজের ইউনিকনেস খুঁজে বের করতে হবে, যেটা মানুষের আগ্রহ আছে, দেন তোমার হচ্ছে ওইখানে তুমি সফলতা পাবা। স্যার ধরেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক অন্য একটি দেশে টাকা ঋণ দিয়েছে, কিন্তু সেই দেশ যদি টাকা ফেরত দিতে না পারে তখন কি হবে? ফেরত দিতে না পারলে আলটিমেটলি কি আর হবে? যদি হচ্ছে সে একেবারে দরিদ্র হয়ে যায় তাহলে ওইভাবেই থেকে যাবে। মানে এটা তো মানবতার খাতিরেই ঋণ দিছিল, তাই না? তো এক্ষেত্রে শর্তগুলো থাকে। যদি এমন হয় যে এই ঋণ দিছে, এই ঋণের জন্য একটা জামানত হিসেবে তাদের কোনো একটা বন্দর, তাদের কোনো একটা প্রতিষ্ঠান এগুলোর সাথে কানেক্ট ছিল, যে যদি তোমরা এই ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাদের এই বন্দরের উপর আমার মালিকানা প্রতিষ্ঠিত হবে, তাহলে ঋণ না দিলে সেই বন্দরের মালিকানা চলে আসবে। বুঝতে পারছো? যেমন শ্রীলঙ্কার একটা বন্দর হচ্ছে হাম্বানটোটা বন্দর। হ্যাঁ, এই বন্দরটা কিন্তু চীনের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পর ওই বন্দরটা কিন্তু মোটামুটি কি করা লাগছে, 99 বছরের জন্য লিজ দিয়ে দেওয়া লাগছে চায়নার কাছে। বুঝতে পারছো? তো মূলত অন্যান্য দেশকে ঋণ দিলে শর্ত, যদি শর্তটা এমন থাকে, যদি ক্ষুদ্র ঋণের মতো শর্ত হয় যে না দিতে পারলে মাপ, তাহলে তো মাপ। আর যদি শর্ত থাকে যে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কোম্পানির শেয়ারের মালিকানা চলে আসবে, দেন ওইরকম ভাবে হবে। হ্যাঁ, আর নিচের দিকে আরো দেখি কমেন্ট। স্যার হ্যাঁ, এইসব কে করছে এটা? তাকে কিছু বলবো না। ওকে, তার মানে সবাই বুঝতে পারছো। নাইস। টাকা কোথায় তৈরি হয়? টাকা তৈরি হচ্ছে গাজীপুরের টাকশাল নামে একটা জায়গা আছে, ওইখানে টাকা তৈরি হয়।
টাকা চাইলেই তৈরি করা যায় না, হিসাব করে টাকা তৈরি করতে হয়। উম, আচ্ছা, একই কমেন্ট বারবার, নিউ কমেন্টে চাপ দাও, লাস্টের আসুক একদম। দেখি দেখি ডেপোজিট জিনিসটা, এতগুলা, এই যে বড় মেসেজটা। ডেপোজিট জিনিসটা হচ্ছে সঞ্চয়, এক কথাই বুঝে নাও, যে তুমি যেই টাকাটা জমা রাখতেছো এটা তোমার ডেপোজিট। ওকে, বুঝেছো, নাইস। টাকা কি দিয়ে বানানো হয়, টাকা কি দিয়ে বানানো হয় জানলে তো আমি নিজেই বানাইতাম। আমি তো জানি না, ওই বিশেষ ধরনের কিছু কাগজ হয়তো বা আছে, বিশেষ কিছু উপাদান আছে যেগুলো দিয়ে। রেমিটেন্স নিয়ে কি প্রশ্ন? রেমিটেন্সের টাকাগুলো ব্যাংক কি, ওই যে বলছিলাম তো, রেমিটেন্সের টাকাগুলো ব্যাংক মূলত তার কাছে রাখে। পরবর্তী সময় আমাদের দেশ যখন কিছু আমদানি করতে যায় তখন তো বিদেশি মুদ্রা দরকার, তখন ওই টাকা দিয়ে পে করে দেয়। বুঝতে পারছো? এবং একটা দেশে যত বেশি বৈদেশিক মুদ্রা থাকবে, জমা থাকবে, সে দেশে তো অবস্থা ভালো, কারণ চাইলেই মেলা কিছু কিনে ফেলতে পারবে, টাকাটা রেখে দেয়। রেস্ট নেন, অনেক ক্লান্তি দেখছে। হ্যাঁ, আসলে আমি ক্লান্ত হয়ে গেছি, মুক্তি ব্যাপারটা বুঝতে পারছি। আমাদের টাকা কেন লেখা থাকে বাংলাদেশ ব্যাংক চাহিদা মাত্র ইহা দিতে বাধ্য থাকিবে, এটার মানে কি? এটার মানেটা হচ্ছে কি জানো, বাংলাদেশ ব্যাংক না, বাহক, সম্ভবত এই বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকাটা তো হচ্ছে, এর আগে বলছিলাম তো, টাকাটা একটা টোকেন, এইটার পেছনেও কিন্তু সম্পদ আছে, তাই না? তোমার মনে করো যে কোনো একটা কিছুর জন্য তোমার টাকাটা, এটা এটা আমি এক্স্যাক্টলি ক্লিয়ারলি আমি বুঝাইতে পারবো না, মানে এক্স্যাক্টলি কেন এটা লেখা থাকে। তবে আমি যতটুকু হচ্ছে নিজের থেকে বুঝতে পারছিলাম, যেহেতু এটা একটা টোকেন মানি, তার মানে এর এগেনস্টে কোনো না কোনো সম্পদ তোমার আছে। এখন মনে করো এটা যে বিনিময়ের মাধ্যম, ধরো তোমাকে হচ্ছে আমি একটা সম্পদ দিলাম, একটা মোটর সাইকেল দিলাম, এখন এর বিনিময়ে তুমি আমার কি দিবা? টাকাটা দিবা। তার মানে তোমার মোটর সাইকেল দেওয়ার পরে ওই জিনিসটা তো হচ্ছে কি হয়ে গেল, আমার হয়ে গেল না টাকাটা, তখন আমি চাওয়া মাত্র তুমি আমাকে দিয়ে দিবা। ব্যাংক হচ্ছে, মনে করো যে বাংলাদেশ ব্যাংক ওভারঅল একটা দেশের ভিতরে যত সম্পদ আছে সবকিছুর মালিক কে? বাংলাদেশ সরকার, বা দেশের সব মিলে যদি সরকার যদি মালিক ধরি, তাহলে সবগুলো সম্পদের উপর ভিত্তি করে তো টাকাটা ছাপানো হয়েছে। হ্যাঁ, তো মনে করো যে সরকার চিন্তা করে দেখলো যে না, টাকার অবস্থা খুবই খারাপ, এইটাকে হচ্ছে রিডিফাইন করা দরকার, এগুলো সব নিয়ে নিয়ে আমি নতুন কিছু একটা করতে চাইবো, সেক্ষেত্রে হয়তো সরকার চাইতে পারে, তখন তোমার দেওয়া লাগতে পারে। আমি বললাম আমি ক্লিয়ারলি এটা বুঝাতে পারছি না, এটা নিয়ে আমার আরেকটু বুঝতে হবে, এটা আসলে বোঝার জন্য অর্থ নিয়ে আরো স্টাডি করা দরকার। আমার অপারগতা আমি স্বীকার করলাম। হ্যাঁ, হ্যাঁ, টাকাও পাল্টে যাবে, সরকার পাল্টে যাবে। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি তো একদিন বলছিলাম। আর মুদ্রানীতি হচ্ছে এটাই যে তোমার দেশে কি পরিমাণ মুদ্রা থাকবে, সেটা কি কোন পদ্ধতিতে তুমি ঋণ দিবা, কোন পদ্ধতিতে নিবা, এই ব্যাপারগুলো। হালের বলদ হচ্ছে এই যে হালের বলদ, যেটাতে হাল চাষ করা হয়, এটাই হালের বলদ। সেবামূলক কর্মের মাধ্যমে সম্পদ তো অফকোর্স বৃদ্ধি পায়, কারণ সেবাও তো হচ্ছে একটা, কারণ মানে সেবার মাধ্যমেও তো হচ্ছে কোনো কিছু ভ্যালু ক্রিয়েট হয়। তুমি একটা সেবা দিচ্ছ, ওই সেবা যিনি নিচ্ছেন তিনি হয়তো এই সেবা নেওয়ার পরবর্তীতে এমন কিছু স্কিল অর্জন করবেন যেটার মাধ্যমে সে সম্পদ উৎপাদন করে ফেলবে। আলটিমেটলি পরোক্ষভাবে সেবামূলক কাজের মাধ্যমে কিছু উৎপাদিত হয়। ওকে, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ইসলামে তো অফকোর্স সুদ হচ্ছে হারাম, এটা তো আমাদের অজানা কিছু নাই, ইসলামের সুদ হারাম। কিন্তু আমরা যেহেতু ব্যাংক পড়াশোনা করতেছি, ব্যাংকে যেহেতু সুদ নিয়ে আলোচনা হয়, দ্যাট মিনস তোমাদের আমি এটা বুঝাইলাম। এখন ধর্ম মতে তুমি হচ্ছে তোমার জায়গা থেকে চিন্তা করবা যে কি, ইসলাম অফকোর্স সুদ হারাম। ঠিক আছে, থ্যাংক ইউ, টায়ার্ড হয়ে গেছি। নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় পড়ায় নিব। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আমদানি রপ্তানি কি, এগুলো প্রশ্ন করলে হয়? এগুলো নিজে নিজে সার্চ দাও, কোনো কিছু আনা আমদানি, বাইরে পাঠানো রপ্তানি। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অফকোর্স রোজা আছি, রোজা না থাকলে হবে? রোজার দিন। হুম, শেষ করে দাও।